রাইটিং স্পিকিং কোর্সে সকলকে ইন্টারি পিয়ার্স এর পক্ষ থেকে আমি ওয়েলকাম করছি। আমি ইওর হোস্ট এমএন আবিল হাসান, অপারেশন ইন্টার্ন অ্যাট ইন্টারেক্টিভ পিয়ার্স। সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা লিখে রাখবেন আর হ্যান্ড রাইজ করবেন এবং আমাদের ক্লাসের শেষে সকল চ্যাট বক্সে প্রশ্ন করবেন। আমাদের আজকের এই ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাকসিন্দা শামিন সুহা আপি। Previously, she was an IELTS instructor at Mentors and her IELTS score was 8 out of 9. ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। Now I would cordially request to our respected Shamin Shuhapi to conduct her today's masterclass on IELTS writing and speaking. Thank you all. Thank you so much, Bhaiya. Hello, everyone. I am Rakshanda Samin Suha. You can call me anything I want. আমার কোনো সমস্যা নেই। আমি যেটা ভাইয়া আমার ইন্ট্রোডাকশন দিয়েছে ওইটুক তো আপনারা জানবেনই। আমি লাস্ট 3 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি। মেন্টরস এর পরে আমি এখন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সাথে আছি। And I am very, very glad to have you all here. I hope আজকের ক্লাসে আপনারা হেল্পফুল কিছু তথ্য পাবেন, আপনাদের যে প্রশ্ন আছে ওগুলোর উত্তর পাবেন। এন্ড অবশ্যই আজকের ক্লাসটাতে আপনাদের যেই জায়গা থেকে যে কোনো প্রশ্ন যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে একদম হেজিটেট করবেন না। আমি ট্রাই করব আমার এবিলিটিতে, আমি এই 3 বছর আমার পড়ানো এবং আমার এক্সামটা নিয়ে আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে নিজে এক্সামটা দেওয়ার সময় সবকিছু মিলে আমি যা যা শিখেছি, যা যা জেনেছি, আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। So with that being said, I hope we can start the class for today. Thank you all for being here. ভাইয়া একটু স্ক্রিন শেয়ারিংটা এনেবল করা যাবে? Thank you. Right. So IELTS এক্সামটা কি জিনিস এটা নিয়ে আমাদের কি ধারণা আছে? কারো কি কোনো ধারণা আছে, মানে কি আসলে পরীক্ষাটা কি, কেন নেওয়া হয়, কি বৃত্তান্ত, এই পরীক্ষাটা কেন আছে, কেন এক্সিস্ট করে, এটা নিয়ে আমাদের কি কোনো ধারণা আছে? কেউ কি জানি কেন এটা আমরা নেই, কেন এটা এক্সামটা আছে? আপনাদের কারো কোনো মতামত আছে এটা নিয়ে? ওকে, যদি না থাকে তাহলে আমি একটু বলি। আইএলটিএস এক্সামটা একদম বেসিক একটা ইংলিশ স্ট্যান্ডার্ডাইজড এক্সাম। আমরা আইএলটিএস এক্সামটা কেন দিই? আমরা যখন কেউ বাইরে যাই তখন দিই, তাই না? বাইরে যাই ধরেন সেটেল হতে, চাকরি করতে বা হায়ার স্টাডিজ এর জন্য যখন আমরা বাইরে যেতে চাই তখন আমাদের আইএলটিএস এক্সামটা দিতে হয়। এখন আমরা একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, বাংলাদেশ, রাইট? আমাদের ভাষা হচ্ছে বাংলা, তো আমাদের মেইন ভাষাটা ইংলিশ না। এরকম বিভিন্ন দেশে নন ইংলিশ স্পিকিং কান্ট্রির সিটিজেনরা যখনই কোন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যায় তাদের আইএলটিএস এক্সামটা নিতে হয়, কারণ আপনি যে বিদেশে গিয়ে পড়াশোনাটা করবেন বা আপনি যে চাকরিটা করবেন, আপনার পাশের মানুষের সাথে আপনার যেইটুক কমিউনিকেশনটা করতে পারতে হবে ওইটুক আপনি ইংরেজিতে করতে পারছেন কিনা, তাদের কথা আপনি বুঝতে পারছেন কিনা, এবং আপনার মনের যে কথাটা আপনি ওটা ইংলিশে স্পষ্টভাবে তাকে কনভে করতে পারছেন কিনা, এইটুকুই কিন্তু আইএলটিএস এক্সামটা আসলে টেস্ট করতে চায়। তারা এই এক্সামটার দ্বারা দেখতে চায় যে আপনি যে বাইরে যেতে চাচ্ছেন, বাইরে গিয়ে আপনি থাকবেন, কোন একটা কাজ করবেন, কোথাও পড়াশোনা করবেন, তখন দুটো মানুষের সাথে আপনি বিন্দু মাত্র যে মিনিমাম কমিউনিকেশনটা ওটা আপনি স্পষ্টভাবে করতে পারছেন কিনা, এটাই তারা দেখতে চায়। সো আইএলটিএস এক্সামটা প্রথমত খুবই বেসিক একটা ইংরেজি পরীক্ষা। আপনি বেসিক ইংলিশে কথা বলতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা, লিখতে পারছেন কিনা এবং শুনতে পারছেন কিনা, এটাই কিন্তু আইএলটিএস এক্সামটা আসলে টেস্ট করে। সো এটাকে আমরা অনেকে কমপ্লিকেটেড ভেবে থাকি, একটু ভয় পেয়ে থাকি, কারণ এটার কারণ আছে, কারণ আমরা প্রত্যেকদিন ইংলিশে কথা বলি না, ইংলিশে কথা বলার আমাদের অভ্যাস নেই, কথা বলা বা শোনা বা কমিউনিকেট করার অভ্যাস নেই। কিন্তু যদি এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকে, যেটা খুবই একটা বেসিক ইংলিশ লেভেলের টেস্ট, তাহলে কিন্তু একটু ভয়টা কমে আসতে পারে। আপনারা জাস্ট এটাই মনে রাখবেন যে তারা আপনাদের থেকে অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু ইংলিশ দেখতে চাচ্ছে না, খুবই বেসিক একটা লেভেল ইংলিশ দেখতে চাচ্ছে। শুধু ওইটুকুই দেখতে চাচ্ছে যেটুক ইংলিশ আপনার ওখানে থাকার জন্য, বসবাস করার জন্য প্রয়োজন, এর বেশি কিন্তু তারা আপনার থেকে চাচ্ছে না। এটা মাথায় রেখেই শোনা, পড়া, লেখা এবং বলা, এই 4টা মেইন কমিউনিকেশনের মেথডই আইএলটিএস এক্সামে আপনার টেস্ট করে থাকে। এই জন্য আইএলটিএস এর আমাদের আছে 4টা মডিউল। উই হ্যাভ রিডিং, লিসেনিং, রাইটিং এন্ড স্পিকিং। যে 4টা কমিউনিকেশন মেথড দিয়ে আমরা এভরিডে লাইফ, ডেইলি লাইফে চলি,
সেই কয়েকটা জিনিসই আপনাকে জাস্ট ইংলিশটা টেস্ট করার জন্য আইএলটিএস এক্সামটা রয়েছে। তো এই 4টা মডিউল যে আইএলটিএস এর আছে ওটা তো আমাদের সবার জানাই আছে। 4টা মডিউলের স্ট্রাকচার আছে, অনেক কোয়েশ্চেন টাইপ আছে, অনেকগুলো কোয়েশ্চেন টাইপের ট্র্যাপ আছে। এই ট্র্যাপ গুলোকে ট্যাকল করার টিপস এন্ড ট্রিক্স রয়েছে। এগুলো জানার জন্য আজকে একদম বেসিক লেভেল কিছু জিনিস জানার জন্য আমরা আজকে এই মাস্টার ক্লাসটা হোস্ট করছি। সো এগেইন আমি বলছি, যদি কোথা থেকে কোনো কনফিউশন থাকে আপনাদের আইএলটিএস নিয়ে, যে কোনো যতটুকু নলেজ আপনাদের অলরেডি আছে ওই নলেজ থেকে যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমরা ওটার সলিউশন করার চেষ্টা করব। আর তা না থাকলে আমরা এখন একটু এগিয়ে যাব। যেই কমন কোয়েশ্চেন গুলো আইএলটিএস এর থেকে থাকে আইএলটিএস এক্সাম নিয়ে, যখন কেউ এক্সামটা দিতে যায় তখন সবচেয়ে বেশি আমি যে কিছু কোয়েশ্চেন গুলো পাই ওগুলো হচ্ছে এগুলো। প্রথমত হচ্ছে, এখন যে কম্পিউটার বেসড টেস্টটা নতুন এসেছে ওটা নিয়ে অনেকে জানতে চায় যে আমার কি কম্পিউটার বেসড টেস্টটা নেওয়া উচিত নাকি পেপার বেসড টেস্টটা নেওয়া উচিত। যে কোনো কোয়েশ্চেনের টাইপের আমরা কিন্তু চুজ করতে চাই ওইটাই যেটা সবচেয়ে বেশি সহজ, রাইট? যেটা আমরা আরো সহজভাবে অ্যান্সার করতে পারবো এবং অ্যান্সার করে আমরা যেটাতে বেশি মার্ক তুলতে পারবো আমরা ওটাই নিতে চাই। তো কম্পিউটার বেসড এবং পেপার বেসড এর কনফিউশনটাও এটা নিয়েই হয়, যে কোনটাতে আমি আরো সহজ প্রশ্ন পেতে পারি। এরকম কি কিছু আছে নাকি যে কোনটাতে আমার অ্যান্সার করা ইজি হবে বা আমার মার্কস তুলে ইজি হবে? সো আমি আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা কম্পিউটার বেস এবং পেপার বেস এক্সামটা ডিফিকাল্টি লেভেলের কোনো ডিফারেন্স নাই। শুধু এইটাই ডিফারেন্ট যে আপনি একটা পেপারে দিচ্ছেন এবং আরেকটা কম্পিউটারে দিচ্ছেন। তখন যে জিনিসগুলো ডিফারেন্ট চলে আসে, যে আমাদের মিডিয়ামটা ডিফারেন্ট, ওই ডিফারেন্ট মিডিয়ামেরই যে ডিফারেন্স গুলো চলে আসে ওগুলোই শুধু থাকে এখানে। যেমন ধরেন কম্পিউটার বেস টেস্টে লিসেনিং বা রিডিং এর ক্ষেত্রে আমাদের কিছু কোয়েশ্চেন মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আসতে হয়। তো ওগুলো করতে অনেকের, আপনার যদি অনেক ভালো কন্ট্রোল থাকে মাউজের উপরে তখন দেখা যাবে যে ওগুলোই আপনার তাড়াতাড়ি বেশি হয়ে যাচ্ছে। তারপরে কয়েকটা জিনিস থাকে যেগুলো মাল্টিপল চয়েস বা অ্যান্সার যেগুলো আপনার চুজ করতে হয় ওগুলো আপনি জাস্ট ক্লিক করেই অ্যান্সার চুজ করে দিতে পারেন। সো ওখানে কিন্তু লেখার চেয়ে অনেকের কাছে টাইম কম মনে হয়। কিন্তু তারপরে আবার আরেকটা ব্যাপার আছে, যে রিডিং এ এবং লিসেনিং এ যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়ে থাকে তখন আইএলটিএস এর খুবই হেল্পফুল একটা জিনিস কিন্তু এটা, যে আমরা ইনকারেক্ট অ্যান্সার গুলো, স্পেশালি মাল্টিপল চয়েসের ক্ষেত্রে ইনকারেক্ট অ্যান্সার গুলো ক্রস আউট করে দিই যাতে আমাদের জন্য কারেক্টটা বের করতে ইজি হয়। সো কম্পিউটারে কিন্তু আপনি ক্রস আউট করতে পারছেন না। আমাদের খাতা কলমের যে সুবিধাগুলো ওগুলো আমরা তখন কম্পিউটারের ক্ষেত্রে পাচ্ছি না। যেমন পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লেখা অনেকের কাছে বেশি ইজি হয়ে থাকতে পারে টাইপিং এর চেয়ে। সো ওইটাও আপনার উপর ডিপেন্ড করছে। এই জিনিসগুলোই আপনি চিন্তা করবেন। আপনি যখন বসে চিন্তা করবেন যে আমি কি কম্পিউটার বেস পরীক্ষাটা দিতে চাই নাকি আমি পেপার বেস পরীক্ষাটা দিতে চাই, আপনি এগুলো চিন্তা করবেন। যে আমি কি টাইপ বেশি ভালো করি, কারণ আপনার কিন্তু একটা 250 ওয়ার্ডের এসে লিখতে হবে রাইটিং এ এবং আরেকটা রাইটিং এ 150 ওয়ার্ডের টাস্ক 1 লিখতে হবে, তাই না? তো আপনার এরকম এতগুলো শব্দ লেখা কি আপনার টাইপিং আপনার জন্য বেশি ইজি হবে নাকি আপনার খাতা কলমে লেখা বেশি ইজি হবে? তারপর আমরা যখন রিডিং এবং লিসেনিং করব তখন কি ড্র্যাগ করে করে বা ক্লিক করে করে অ্যান্সার দিতে আপনার বেশি সহজ হবে নাকি খাতায় দাগিয়ে দাগিয়ে পরে আলাদা যে ট্রান্সফার টাইমটা থাকে ওই ট্রান্সফার টাইমটা দিয়ে আপনার ট্রান্সফার করাটা আপনার জন্য বেশি ইজি হবে? সো এই সব জিনিস আপনি কনসিডার করবেন কম্পিউটার বেস এবং পেপার বেস এক্সামের ডিফারেন্স গুলোর ক্ষেত্রে, যে আপনার কাছে কোনটা ইজি মনে হচ্ছে। এটা এরকমও হতে পারে যে আচ্ছা আমি যদি না করি আমি কিভাবে জানবো কোনটা আমার জন্য ইজি হচ্ছে। এটার দিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ অনলাইনে কম্পিউটার বেসডও এখন একদম ফ্রি এক্সাম অনেক পাওয়া যাচ্ছে। আপনার শুধু একটু গুগল করতে হবে, অল ইউ হ্যাভ টু ডু ইজ গুগল, যে একটা আইএলটিএস স্যাম্পল কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? আপনি দেখবেন ফ্রি টেস্টে আপনি কম্পিউটার বেস নিতে পারেন অনলাইনে এবং পুরো একদম এক্সাম হলের মেথডেই আপনাদের টেস্টগুলো অ্যাভেলেবল থাকে। সো আমি যেটা সাজেস্ট করি আপনাদের কমফোর্টেবিলিটিটা বোঝার জন্য, যে এরকম একটা ফ্রি টেস্ট নিয়ে দেখেন, জাস্ট দেখেন যে আপনার কত বেশি ইজি হচ্ছে আপনার জন্য অ্যান্সার গুলো চুজ করতে বা ড্র্যাগ করতে বা টাইপ করতে, আপনার জন্য কত বেশি ইজি হচ্ছে, নাকি আপনার জন্য আমাদের যে কনভেনশনাল মেথড যে আমরা খাতা কলম দিয়ে যে প্র্যাকটিস করছি এবং অ্যান্সার ট্রান্সফার করছি ওইটা আপনার জন্য বেশি ইজি হচ্ছে। সো জাস্ট ট্রাই ইট আউট, এটা এক একজনের এক এক রকম ডিপেন্ড করে। আরেকটা যে কমন প্রশ্ন এসে থাকে ওটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের এক্সাম দিব নাকি আইডিপির এক্সাম দিব। এটাও একদম ক্লিয়ার করে ফেলি, আইএলটিএস যারা পরীক্ষা নেয় তারা একই জায়গায় মানে একটা সেম কোর্সের আন্ডারে তাদেরকে ট্রেন করা হয়। সেটা আইএলটিএস যারা এক্সাম পেপারটা বানায় তাদের জন্য প্রযোজ্য এবং যারা এক্সাম পেপারটা মার্ক করে চেক করে তাদের জন্য প্রযোজ্য। সবাই ধরেন ধরেন একটা ইনস্টিটিউশন আইএলটিএস এর জন্য, ওই সেম ইনস্টিটিউশনের আন্ডারে
পুরো পৃথিবীর সব আইএলটিএস এর এক্সাম পেপার গুলো বা চেকার গুলো সব ওই জায়গা থেকে ট্রেন হয়। তারপর ওখান থেকে দেখা যায় কিছু মানুষ ব্রিটিশ কাউন্সিলে যায়, কিছু মানুষ আইডিপি তে যায়। সো এটার জন্য ইটস কমপ্লিটলি গ্যারান্টিড যে ডিফিকাল্টি লেভেলে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির কোনোই ডিফারেন্স নাই। হ্যাঁ, কোনোটারই পেপার একটার চেয়ে ইজি না, কোনোটার মার্কিং সিস্টেম একটার চেয়ে সহজ না, দুটো একদম সেম। কারণ কি? কারণ হচ্ছে যে এক্সামিনার গুলো আপনার পেপার গুলো বানাচ্ছে এবং যে এক্সামিনার গুলো আপনার পেপার গুলো মার্ক করছে তারা একইভাবে ট্রেন করা, তাদের ট্রেনিং এ কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এটার কারণে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির অনেকে মনে করে কোনোটা ইজি নাকি কোনোটা বেশি কঠিন নাকি, এটার মধ্যে আসলেই কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কোথায় থাকবে ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি? আপনি যখন চুজ করবেন যে কোনটা দিব, তখন আপনি অন্য অন্য ফ্যাক্টর চিন্তা করবেন। যে আমার জন্য ধরেন আপনার কনভিনিয়েন্সের কথা চিন্তা করবেন, আমার জন্য কি ব্রিটিশ কাউন্সিলে সাইন আপ করাটা ইজি হচ্ছে নাকি আইডিপি ইজি হচ্ছে? আমার বাসার কাছে লোকেশন কে টেস্ট নিচ্ছে, আইডিপি নিচ্ছে না ব্রিটিশ কাউন্সিল নিচ্ছে? আমার জন্য কস্ট এফেক্টিভ কোনটা হচ্ছে? এগুলো চিন্তা করবেন, আপনি নিজের কনভিনিয়েন্সের কথা চিন্তা করবেন। এক্সামটা কঠিন কোনোটাতে নাকি কোনোটাতে সহজ, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারণ এক্সামের মেথড গুলো পুরোপুরি এক থাকে, এটা নিয়ে একদমই এনশিওর থাকেন। অলরাইট, একটা ইয়ে থাকতে পারে যে আইডিপি তে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কি লিসেনিং এর কথা বলা হয় নাকি না, এটা নিয়ে যেটা আমি বলতে চাই ওটা হচ্ছে লিসেনিং এর যে কোয়েশ্চেনটা থাকে বা যে মডিউলটা থাকে, ওটাতে কিন্তু সব লিসেনিং এর মডিউলে, সেটা ব্রিটিশ কাউন্সিল হোক, মানে ব্রিটিশ অ্যাকসেন্টের হোক বা অস্ট্রেলিয়ান অরিজিনের হোক, লিসেনিং টেস্টের 4টা সেকশনে 4 রকম অ্যাকসেন্ট অলওয়েজই এসে থাকে। ঠিক আছে, দেখবেন একটার অ্যাকসেন্ট খুব ক্লিয়ার, একটার অ্যাকসেন্ট একটু ডিফিকাল্ট। এটা আইডিপির জন্য এক্সক্লুসিভ না, ব্রিটিশ কাউন্সিলের জন্য এক্সক্লুসিভ না। এমন কিন্তু হয় না যে ব্রিটিশ কাউন্সিলের কোনো লিসেনিং টেস্টে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের অডিও আপনাকে শোনানো হয় না। ঠিক আছে, সো এটাও আইডিপির জন্য খুব একটা এক্সক্লুসিভ না। দ্যাট ইজ অল। এটা নিয়ে যদি আর কোনো কারো কনফিউশন থাকে কম্পিউটার বেস, পেপার বেস বা ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি, অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। কিন্তু যে প্রশ্ন, যে জিনিসগুলো নিয়ে কনফিউশন জেনারেলি হয়ে থাকে ওগুলো আমি আপনাদেরকে অলরেডি বলে দিলাম। আর তাছাড়া যে প্রশ্নগুলো আমি পেয়ে থাকি ওটা হচ্ছে কি বই পড়বো বা কোত্থেকে পড়া শুরু করব বা কত টাইম আমার লাগবে। ঠিক আছে, যে আমি কি 1 মাসে পড়ে শেষ করতে পারবো আইএলটিএস এর জন্য, আমি কি পরের মাসে, আজকে যদি পড়া শুরু করি আমি কি ফেব্রুয়ারিতে পরীক্ষাটা দিতে পারবো নাকি, এইটা আইএলটিএস আপনার প্রিপারেশন টাইমের কত সময় লাগবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার ইংলিশ লেভেলের উপরে। হ্যাঁ, আইএলটিএসটা একটা ইংলিশ কমিউনিকেশন টেস্ট। সো আপনার বেস লেভেল যে ইংলিশটা ওটা কতটা স্ট্রং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার 3 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। ঠিক আছে, সো এটা আপনার নিজের থেকে বুঝতে হবে। এমনও হয় যে যাদের ইংলিশ খুব দুর্বল তারাও সুন্দরভাবে যদি একটু চালাক ভাবে, নট ওয়ার্ক হার্ড বা স্মার্ট ভাবে পড়ে, যদি টিপস ট্রিক্স মেথড এগুলো ভালো করে সব জানতে পারে, তখন দেখা যায় যে তাদের এত সময় লাগেও না টেস্ট গুলো প্রিপেয়ার করতে। ঠিক আছে, সো আপনার যে জিনিসটা জানতে হবে ওটা হচ্ছে পুরো কোয়েশ্চেনটাকে বুঝতে হবে, আপনার আইএলটিএস এর পরীক্ষাটাকে বুঝতে হবে, পরীক্ষার মেথড গুলো বুঝতে হবে, ভঙ্গিগুলো বুঝতে হবে, এবং এইগুলোকে কিভাবে আপনি ইজিয়েস্ট ওয়েতে সবচেয়ে এফেক্টিভ ভাবে ট্যাকেল করতে পারবেন এগুলো আপনার জানতে হবে। এটার জন্যই কিন্তু আমাদের এই বিভিন্ন কোর্স টোর্স গুলো থাকে বা টিচার্সরা থাকে বিভিন্ন জায়গায়, ভিডিওস থাকে টু হেল্প ইউ আউট, আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। সো আপনার যেটা জানতে হবে, আপনার জাস্ট পরীক্ষাটা বুঝতে হবে, পরীক্ষাটাতে কি আসে এইটুক যদি জানেন এবং এই যা যা জিনিসগুলো আসে এগুলোকে আপনি নিজের অ্যাবিলিটি থেকে সবচেয়ে ভালো করে কিভাবে ট্যাকল করতে পারেন এটা যদি আপনি জানেন, তখন আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে আপনার সময় আরো অনেক কম লেগে যাচ্ছে প্রিপেয়ার করার জন্য, বা আপনি মনে করছিলেন এত কঠিন কিন্তু আসলে অতটা কঠিন না, আপনি প্রিপেয়ার করতে পারছেন। ঠিক আছে, এবং বইয়ের ক্ষেত্রে সবাই যেটা সাজেস্ট করবে, দ্য বেস্ট বুক টু রিড ইজ কেমব্রিজ আইএলটিএস। কেমব্রিজ আইএলটিএস এর লেটেস্ট ভার্সন হচ্ছে 15 পর্যন্ত, 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত কেমব্রিজ আইএলটিএস এর বই অ্যাভেলেবল। এগুলো রিয়েল আইএলটিএস টেস্ট পেপারস, অ্যান্সার সহ পাওয়া যায়। আপনারা লেটেস্ট ভার্সন গুলো কিনতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের এক্সট্রা প্র্যাকটিস লাগবে, আপনি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিনতে পারেন। ঠিক আছে, যখন কিনবেন আমি এটা বলবো যে এনশিওর করবেন আপনাদেরকে যেন সঙ্গে অডিও সিডিটা দেওয়া হয়। এটা আপনি যে কোনো বাসার পাশে স্টেশনারি শপে পাবেন। ঠিক আছে, বইগুলো একদমই ইজি পাওয়া। জাস্ট একটা জিনিস এনশিওর করবেন যখন কিনবেন আপনাদের যেন অডিও লিসেনিং এর জন্য অডিও ইয়েটা দেওয়া হয়, ডিস্কটা দেওয়া হয়, তাহলে লিসেনিং প্র্যাকটিসটা করতে পারবেন না। সো আপনারা লেটেস্ট থেকে শুরু করবেন, পেছন থেকে যাবেন, কারণ লেটেস্ট গুলো লেটেস্ট পেপার হয়। প্র্যাকটিস করতে থাকবেন, আপনি নিজেই বুঝবেন যে আপনি
একটার পর একটা পেপার করতে করতে আপনার মার্কস বাড়ছে কিনা, কোথায় আপনার প্রবলেম হচ্ছে, আর যে জায়গাগুলো ভুল হচ্ছে ওগুলো আপনি রেকটিফাই করতে থাকবেন, দেখবেন একটার পর একটা পেপারে আপনার আস্তে আস্তে মার্কস বাড়তে থাকবে। ঠিক আছে, সো কেমব্রিজ আইএলটিএস এর উপরে আসলেই কিছু নেই, ভোকাবুলারিও আছে যেগুলো আপনার স্পিকিং আর রাইটিং আপনাকে অনেক হেল্প করবে এই সেম বইগুলোতেই। সো অবশ্যই গেট দ্যাট, আপনি যদি ওভাবে খাতা কলমে ওভাবে প্র্যাকটিস করতে চান তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট বুক টু গেট। আর তাছাড়া ডেইলি প্রিপারেশনের জন্য আমি যেটা সাজেস্ট করব, এটা তো হচ্ছে ধরেন কেমব্রিজ আইএলটিএসটা কি, আমি বসে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা পরীক্ষা দিলাম বা পরীক্ষার প্র্যাকটিসটা বাসায় করলাম, কিন্তু ডেইলি আমি একটু প্র্যাকটিসের থাকার জন্য বা ডেইলি একটু পড়ার জন্য আমি কি করতে পারি আইএলটিএস এর ক্ষেত্রে? ইন সিম্পল ওয়ার্ডস, ইংলিশটাকে আপনি ফ্যামিলিয়ার বানায় ফেলেন। হ্যাঁ, ইংরেজি ভাষাটাকে খুবই মানে একদম আপনি ইজি হয়ে যান ভাষাটার সাথে। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রত্যেকদিন বাংলায় শুনি, বাংলায় কথা বলি, বাংলায় কমিউনিকেট করি, রাইট? এই জিনিসগুলো একটু ইংলিশে আনার চেষ্টা করেন। বেশি ডিফিকাল্ট না, প্রত্যেকদিন একটা একটা ইংলিশে কোনো একটা ভিডিও দেখেন, না হয় ইউটিউবে হোক, কোন একটা সিরিজ হোক, কোন একটা মুভি হোক। আমাদের যদি পুরো সিনেমা দেখার 1-2 ঘন্টা সময় না থাকে, তাহলে আমরা একটা শর্ট সিরিজ দেখলাম বা একটা 10-15 মিনিট একটা ইউটিউবের ভিডিও দেখলাম। এইটুকুই করেন, ইংলিশটা শুনছেন, তখন আপনার লিসেনিং হচ্ছে। আপনি যখন ডেইলি কথা বলছেন, একটু কথায় ইংলিশটা আনার চেষ্টা করেন, স্পিক করেন ইংলিশে। প্রত্যেকদিন একটা করে শর্ট 10 থেকে 15 মিনিট একটা ইংলিশে কিছু পড়ার চেষ্টা করে, সেটা ডেইলি স্টাডি হোক না কেন, কারণ ওটা একটা ফর্মাল রিটেন যেটা যে স্টাইলটা ফর্মাল রাইটিং স্টাইল, যেটা আইএলটিএস এ খুব কাজে দেয়, রিপোর্ট রাইটিং স্টাইল। সেই জন্য নিউজ পেপার্স পড়েন ইংলিশে, অনলাইনে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, ডেইলি স্টার আছে, প্রত্যেকদিন একটা করে না হয় আর্টিকেল পড়ে। ঠিক আছে, এটা করতে করতে কি হবে, ইংলিশটা আপনাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে, মানে আপনারা ইংলিশের সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এইটাই যদি প্রত্যেকদিন আপনি প্র্যাকটিসে আনেন, তখন দেখবেন যে খুবই তাড়াতাড়ি আপনাদের ইংলিশ নিয়ে যে ভয়গুলো ছিল, ইংলিশে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন এই প্রবলেমগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। তখন আপনি এই ইংলিশের ফ্যামিলিয়ারিটি যখন আপনি প্র্যাকটিসে অ্যাপ্লাই করবেন, আপনি যখন পেপার গুলো করবেন, কেমব্রিজ আইএলটিএস সলভ করবেন, তখন দেখবেন আরো অনেক ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ডেইলি প্র্যাকটিস বা প্রিপারেশনের জন্য আমার সাজেশন এইটাই। আপাতত কি কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা মডিউল গুলোতে চলে যাব, মডিউলে কি থাকে, ওটার মার্কিং ক্রাইটেরিয়া, এগুলোতে চলে যাব। সো অফকোর্স প্লিজ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে থামান, আই উইল গিভ ইউ সাম টাইম, চিন্তা করেন, প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আহ, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম হাবিব। আমার প্রশ্নটা হচ্ছে যে আইএলটিএস এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি মানে কনফিউজড থাকি, বিভিন্ন টিউটোরিয়ালস বা বিভিন্ন রকমের যখন আমরা মানে এই ভিডিওগুলো দেখি, তখন অনেকগুলোতে বলা হয় যে ফর্মাল ইংলিশটা ইউজ করার কথা, যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা একদম সেটা যেন ইউজ করা হয়, আর ব্রিটিশ ইংলিশটা ইউজ করলে বেটার, এরকম আর কি বলা হয়। কিন্তু কিছু কিছু ভিডিওতে আবার দেখা যায় যে তারা সাজেস্ট করে যে না, যত ইনফর্মালি কথা বলা যায় তত ভালো, কারণ তারা এতে করে আরো মনে করে যে তাহলে আপনার ইংলিশটা হয়তো ফ্লুয়েন্ট আছে। তো আসলে কোনটা ঠিক? আচ্ছা, জি। আমি আপনাকে বলি। হ্যাঁ, ধরেন আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটা তো স্পিকিং পার্টটার জন্য অ্যাপ্লাই করে, তাই না? তো ধরেন আপনি একটা রুমে, আপনি যখন স্পিকিং টেস্টটা দিচ্ছেন, তখন আপনি রুমে ঢুকলেন। হ্যাঁ, রুমে ঢুকে আপনার সামনে একটা এক্সামিনার বসে থাকবে। হ্যাঁ, আপনি এক্সামিনারটার সামনে এটাকে যদি একটা পরীক্ষা, ফর্মাল পরীক্ষা মনে করে মুখটা ঘুমরা করে বসেন, দিয়ে শুধু প্রশ্নের উত্তর দেন, যেমন আমরা পরীক্ষায় দিই, পরীক্ষায় প্রশ্ন পাই, প্রশ্নের উত্তর দিই। ঠিক আছে, সো ওইরকম এক্সাম দেওয়ার একটা মুড নিয়ে যদি অনেক ফর্মাল মনে করে আপনি তার সাথে কথা বলেন, তাহলে কি আপনি, আপনার সামনে একটা মানুষ যদি বসে থাকে, আপনার কনভারসেশনটা কি করতে ভালো লাগবে? নো, রাইট? সো ইনফর্মাল যখন বলা হয় স্পিকিং এটাতে, তখন কিন্তু এটা বলে না যে আপনার অনেক বেশি ইনফর্মাল হতে হবে, তারা আপনাকে বলে যে আপনার ফ্রেন্ডলি এবং পোলাইট হতে হবে। এটাই তারা মিন করছে। ঠিক আছে, তারা মিন করছে যে আপনি যখন ঘর দিয়ে ঢুকবেন, আপনি সুন্দর করে হাসবেন। ঠিক আছে, আপনি একটা হাসি দিবেন, তাদেরকে গুড ইভিনিং বলবেন বা গুড মর্নিং বলবেন বা গুড আফটারনুন বলবেন, বলে তারপর হচ্ছে তাদের সাথে বসে হ্যালো বলবেন। ঠিক আছে, কথা বলবেন। আপনি যখন প্রশ্নের উত্তরগুলো দিবেন, তখন হেসে হেসে উত্তর দিবেন। ঠিক আছে, সো এটাই বলে এটা রিল্যাক্সড থাকা। এটা কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছে ইনফর্মাল থাকা না। ইন ওয়ান ওয়ার্ড, আইএলটিএস এর স্পিকিং ইন্টারভিউটা অবশ্যই অবশ্যই ফর্মাল থাকতে হবে। ঠিক আছে, ইনফর্মাল ওয়ার্ড যেমন ধরেন ইয়া বা অসম বা ওকে, এগুলো কিন্তু ইউজ করা একদমই ঠিক না, কারণ ইন্টারভিউটা হচ্ছে ফর্মাল, কিন্তু ফর্মাল বলতে গিয়ে খুব বেশি স্ট্রিক্ট না। ঠিক আছে, ফর্মাল বাট পোলাইট,
ফর্মাল বাট রিল্যাক্সড, ফর্মাল বাট ফ্রেন্ডলি। ঠিক আছে, সো পরীক্ষাটা এরকমই হবে। যদি কেউ বলে যত বেশি ইনফর্মাল থাকবেন, দ্যাটস রং। তারা বলতে চাচ্ছে এটা যে আপনি যত পারবেন তত রিল্যাক্স থাকবেন, আপনি তত ফ্রেন্ডলি থাকবেন। ঠিক আছে, হেসে কথা বলবেন, একজনের সাথে কনভারসেশন করছেন ওভাবে কথা বলবেন, কিন্তু ফর্মালি কথা বলবেন। ঠিক আছে, ফর্মাল যে ভাষার ল্যাঙ্গুয়েজ গুলো, ফর্মাল যে মেথড গুলো, ওগুলো ইউজ করবেন। সো এটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এর মেইন সিস্টেমটা। অলরাইট, আরেকটা যেটা বলছেন আপনি অ্যাকসেন্টের কথা, যখন কেউ আইএলটিএস পরীক্ষাটা দেয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এসে পরীক্ষা দেয়। ঠিক আছে, সো কারো পক্ষেই সম্ভব না ব্রিটিশ অ্যাকসেন্টটা শিখে ফেলা, বা এমনও তো হয় না, মানে নর্মাল একদম বেসিক ইংলিশ অ্যাকসেন্টই কিন্তু অনেকের কাছে আসে না। ব্রিটিশ তো দূরেই থাক, আমেরিকানরাই তো ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারে না। সো ব্রিটিশ অ্যাকসেন্টে যদি বলে থাকা হয়, দ্যাটস কমপ্লিটলি রং। ঠিক আছে, আপনার মোটেও অ্যাকসেন্ট ব্রিটিশ হতে হবে না, আপনার যে নর্মাল অ্যাকসেন্ট ওটাতেই কথা বলবেন। তারা এটা এক্সপেক্ট করে যে আপনার একটা অ্যাকসেন্ট থাকবে, আপনি যে জায়গা থেকে এসেছেন ওটার থেকে একটা ইনফ্লুয়েন্স থাকবেই, কিন্তু তারা কি দেখতে চায় যে আপনি স্পষ্টভাবে বলছেন কিনা, এবং অ্যাকসেন্টের কথা তারা দেখতে চায় না, তারা দেখতে চায় প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, যেমন ফিল্মকে আমরা ফিল্ম বলছি কিনা, অ্যাডভার্টাইজমেন্টকে আমরা অ্যাডভার্টিজমেন্ট বলছি কিনা, এগুলো কমন প্রোনাউন্সিয়েশন মিস্টেক, এগুলো কিন্তু অ্যাকসেন্ট না। অ্যাকসেন্ট এবং প্রোনাউন্সিয়েশন দুটো আলাদা জিনিস। অ্যাকসেন্ট আপনার থাকুক, কিন্তু প্রোনাউন্সিয়েশন আপনি ঠিক করে বলবেন। দ্যাটস হাউ ইট ইজ। সো ইটস নট ইনফর্মাল, বাট ইট শুড বি ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট. It should be formal, definitely formal, but friendly and polite. And your accent can be anything. Accent মোটেও ব্রিটিশ হতে হবে না। অলরাইট, আপনার প্রশ্ন উত্তরটা কি দিতে পেরেছি? জি, থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম, ইউর ওয়েলকাম। আরো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, আর আমার আরেকটা প্রশ্ন ছিল, সরি আমি আবার ইন্টারাপ্ট করলাম। নো প্রবলেম। আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এই মুহূর্তে, যদি আমার ইচ্ছে আছে সুইচ করার, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন যেটা আমাকে কেউ কেউ সাজেস্ট করছে যে যেহেতু তুমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, তোমার বেটার হবে তুমি একবার আগে সরাসরি এক্সামটা দাও। তুমি কোচিং বা কোনো এই ধরনের প্রিপারেশন, মানে যেটা আলাদাভাবে আমরা একাডেমিক যে প্রিপারেশনটা নিই সেটা না নিয়ে জাস্ট নিজে প্রিপারেশন নিয়ে একটা এক্সাম দেওয়ার কথা। তো আমার এই জিনিসটা একটু জিজ্ঞেস করার ছিল যে আমার যেহেতু ডিপার্টমেন্টটা ইংলিশ, এখান থেকে আমার কোনটা বুদ্ধিমানের কাজ হবে, যে সরাসরি এক্সাম দিয়ে দেয়া নাকি একটা গাইডলাইন মেনটেন করে কোচিং করে তারপরে এক্সামটা দেয়া? এইটা কি জিনিস, আইএলটিএস এর ব্যাপারটা আমি যেটা প্রথমে বললাম যে আপনার প্রিপারেশনটা কেমন হচ্ছে এটা আপনার বেস লেভেল ইংলিশের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আপনি ফ্লুয়েন্টলি, আপনার গ্রামারটা কত ভালো, ঠিক আছে, আপনি যখন লিখছেন তখন আপনার গ্রামার কি সলিড নাকি না। অনেকেই কিন্তু যেটাই তার ব্যাকগ্রাউন্ড হোক, যেই ডিপার্টমেন্টে তার ব্যাকগ্রাউন্ড হোক, তার ইংরেজিটা ওটার উপর ডিপেন্ড করছে না, তার ইংরেজিটা তার নিজের একটা বেজের উপর ডিপেন্ড করছে। ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব পার্সোনাল একটা ট্যালেন্ট হয়ে থাকে। ঠিক আছে, নিজের একটা, আপনি নিজেই যেরকম ল্যাঙ্গুয়েজ বলতে পারছেন বা লিখতে পারছেন এটা কিন্তু আপনি নিজের থেকেই বুঝবেন। সো আপনার যদি মনে হয় যে আপনার গ্রামারটা ভালো, আপনি বলার সময় ভালো করে বলতে পারছেন, লেখার সময় ভালো করে লিখতে পারছেন, তাহলে কিন্তু আপনার জন্য যদি এক্সামের জাস্ট মেথড গুলো আপনি নিজে থেকে জানতে পারেন, তাহলেই দেখবেন আপনার ওটার জন্য এনাফ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার ইংলিশটা উইক, তখন কিন্তু আপনি যেতে পারেন যে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বা এরকম অনেক সময় ধরে কোচিং এর ক্ষেত্রে। আইএলটিএস এমন একটা জিনিস, আমরা যদি নিজের থেকে জেনে যাই যে পরীক্ষাটার খুঁটিনাটি গুলো কি কি আসে, তখন কিন্তু দেখা যায় আপনার একটা বেস থাকলে আলাদা করে কোচিং টোচিং করার দরকার পড়ে না। ঠিক আছে, সো আমি জানি আপনার হয়তো মনে হতে পারে যে এই প্রশ্নের উত্তরটা আপনার তো ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আমি সাজেস্ট করব যে আপনার যে ল্যাঙ্গুয়েজের এবিলিটিটা ওটা আপনার চেয়ে ভালো আসলে কেউ জানবে না। ঠিক আছে, সো আপনি দেখেন আপনার কি কনফিডেন্ট মনে হচ্ছে কিনা। ঠিক আছে, তারপরে দেখেন আপনার মেথড, পেপারের মেথড গুলা। আর আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করতে চাই সবাইকে, আপনারা যদি ইউটিউবের কোন এরকম টিউটোরিয়াল বা টিপস দেখে দেখে বের করার চেষ্টা করেন, যেটা ম্যাম বললেন যে অনেক জায়গায় অনেক রকম টিপস থাকে, রাইট, কিন্তু দেখা যায় ইউটিউবে সবকিছু খুব একটা ইনকারেক্ট থাকে না। কয়েকটা চ্যানেল আছে যেগুলো ভালোই অ্যাডভাইস দেয় সবসময়। আপনারা ট্রাই করবেন একটা ভালো ভালো চ্যানেল পেলে ওই চ্যানেলেই স্টিক করার জন্য, বারবার এক একজনেরটা দেখার দরকার নেই। ঠিক আছে, যেমন ইউটিউবে একটা চ্যানেল আছে কল্ড আইএলস জ্যাকি।
ঠিক আছে, আইএলস জ্যাকি যে ওদের লিসনিং, স্পিকিং, রাইটিং, রিডিং এরকম সবই আছে। তো এরকমই ইউটিউবে বা অনলাইনে কিছু আইএলস এর মডিউল বা এরকম ইয়ে আছে যেগুলো একদম ফ্রিতে দেখা যায়। তো আপনারা ট্রাই করবেন একবার ওটা ওভাবে না দেখে একটা ভালো চ্যানেলের গাইডলাইন গুলো ফলো করা, তখন দেখবেন আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন না। ঠিক আছে, আপনি নিজের থেকেই সিস্টেম গুলো আস্তে আস্তে বুঝতে পারছেন, একটু টাইম নিয়ে নিয়ে দেখে দেখে। সো দ্যাটস হোয়াট আই সাজেস্ট। ঠিক আছে, যদি নিজের থেকে পড়তে হয়। Alright, any more questions? You can definitely ask. আমার কোনো প্রবলেম নেই, আমি আপনাদেরকে হেল্প করার জন্যই আছি এখানে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এখন একটু মডিউল গুলোতে চলে যাই। হ্যাঁ, আইএলটিএস পরীক্ষাতে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এগুলো আসে, আমাদের তো জানাই থাকে, কিন্তু আপনারা আনফ্যামিলিয়ার হতে পারেন যে আসলে পরীক্ষাগুলোর এক্সাক্ট মেথড গুলো কেমন হয়, রাইট? সো আইএলটিএস এর লিসনিং, রিডিং এবং রাইটিং তিনটা পরীক্ষায় 1 ঘন্টা করে হয়, 60 মিনিট সময় থাকে তিনটারই, সেটা কম্পিউটার বেসড হোক বা পেপার বেসড হোক। ইয়োর টাইম ফর অল দিস 3 এক্সামস ইজ 1 আওয়ার। শুধু স্পিকিং এরটা 1 ঘন্টার পরীক্ষা হয় না, স্পিকিং এরটা দেখা যায় 15 থেকে 20 মিনিটের, ওটা কোনো ফিক্সড টাইম থাকে না, ফ্লেক্সিবল টাইম হয়। 15 থেকে 20 মিনিটের একটা ইন্টারভিউ হয়, ওইটার টাইমিংটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যার সাথে কথা বলছেন তার আপনার ইংলিশের লেভেলটা যাচাই করতে তার কত সময় লাগছে। ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে স্পিকিং টেস্টার সময় নিয়ে থাকে তারা। সো এটা একটা ফ্লেক্সিবল টাইমিং হয়, কারণ এক একজনের এক এক রকম টাইমিং দরকার হয় জেনারেলি। কিন্তু বাকি তিনটা এক্স্যাক্টলি 60 মিনিটস টাইম, আপনি এর 1 মিনিটও টাইম বেশি পাবেন না। ইফ ইউ কিপ রাইটিং আফটার দে টেল ইউ টু স্টপ, তারা একদম মার্ক কেটে দিবে ওখানে। ঠিক আছে, এরকম হয়েছে যে এক্সামের পরে যদি তারা বেশি লিখতে থাকে বলার পরে যে আপনাদের থামতে হবে, তখন তারা নিয়ে একবারে 7টা কোয়েশ্চেন কেটে দিয়েছে, ওখানে কিন্তু আপনার 7 মার্কস গন, 7 ব্যান্ড স্কোরস গন। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, 1 আওয়ার মানে 1 আওয়ার, নো রেপিটেশন মানে নো রেপিটেশন। আইএলটিএস তাদের মেথড নিয়ে খুবই খুবই স্ট্রিক্ট থাকে। ওকে, সো দ্যাট অ্যাসাইড এক একটা মডিউলের মধ্যে কি কি থাকে, লিসেনিং এবং রিডিং দুটোই 40 মার্কসে হয়ে থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একটা করে মার্ক, তার মানে 40টা প্রশ্ন, 40 মার্ক। আপনি একটা ভুল করলে আপনি একটা মার্ক লুজ করবেন, কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনি যতগুলো ঠিক করবেন ততগুলোর জন্যই আপনি মার্কস পাবেন। ঠিক আছে, লিসেনিং এর যে ইয়েটা হয়ে থাকে ওটাতে 4টা সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনে 10টা করে প্রশ্ন থাকে, সো টোটাল 40টা প্রশ্ন। 4টা সেকশনের প্রগ্রেসিভ ডিফিকাল্টি হয়। প্রগ্রেসিভ ডিফিকাল্টি বলতে কি বুঝাচ্ছি, একটার চেয়ে তার পরেরটা বেশি কঠিন হবে। ঠিক আছে, মানে একদম প্রথম যে সেকশনটা ওটা সবচেয়ে সহজ হবে, দ্বিতীয় সেকশনটা তার চেয়ে একটু কঠিন হবে, তৃতীয়টা তার চেয়ে একটু কঠিন হবে, এভাবে যায় লিসেনিং এর প্যাটার্নটা। ঠিক আছে, এবং কিভাবে কঠিন হয় লিসেনিং পরীক্ষাটা, এখানে কিন্তু এই যে অ্যাকসেন্ট ওগুলোর কথা চলে আসে। ধরেন প্রথম যে অডিওটা থাকে ওটাতে তারা খুব আস্তে কথা বলে, খুব স্পষ্ট ভাবে কথা বলে। ঠিক আছে, আপনার ইংলিশ যেটাই হোক, আপনি প্রথমবার শুনলে অডিওটা খুব ইজিলি ধরতে পারবেন। পরেরটাতে দেখবেন একটু স্পিড বেশি। ঠিক আছে, তারপরেরটাতে দেখবেন একটা অ্যাকসেন্ট চলে আসছে, একটু ডিফিকাল্ট, একটু আনকমন অ্যাকসেন্ট আসছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট চলে আসছে, বা অন্য একটা আঞ্চলিক ব্রিটিশ অ্যাকসেন্ট চলে আসছে। ঠিক আছে, তারপর দেখবেন অনেক তাড়াতাড়ি তারা কথা বলছে, বা অন্যভাবেও ডিফিকাল্ট হতে পারে, অডিও না হলেও আপনার প্রশ্নের টাইপটাও মাঝে মাঝে ডিফিকাল্ট হয়। ঠিক আছে, যে ম্যাপ টাইপ কোয়েশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হয় অন্যগুলোর চেয়ে, বা মাল্টিপল চয়েসটা প্রথম সেকশনের চেয়ে থার্ড সেকশনের চেয়ে কনফিউজিং বেশি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে প্রগ্রেসিভ ডিফিকাল্টি অনুযায়ী বাড়তে থাকে, কিন্তু প্রত্যেকটারই আপনার টাইম সেমই থাকবে। ঠিক আছে, এখন শুনে মনে হচ্ছে যে আচ্ছা তাহলে পরের গুলো যদি অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় বা আমি যদি কোনো শব্দ ধরতে না পারি তখন আমি কি করব, তখন তো ওগুলাতে মার্কস হারাতে থাকবো, রাইট? ডোন্ট ওয়ারি, কারণ এখানে কিন্তু প্র্যাকটিসটা আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, আর আপনার যখন দেখবেন যে কোন একটা কমপ্লিকেটেড ওয়ার্ড বলবে, যখন এমন একটা শব্দ বলবে যেটা আনকমন বা বেশিরভাগই মানুষ চিনবে না, তখন দেখবেন অডিওর মধ্যেই কোন একটা রেপিটেশন থাকবে, মানে অডিওর লাইনের মধ্যে কোন একটা রেপিটেশন থাকবে, একটা নাম বললো ওয়েট সরি কুড ইউ রিপিট দ্যাট, দিয়ে আবারও নাম বলবে। ঠিক আছে, তাতে কি হবে, আপনি অডিওতে দুবার জিনিসটা শুনতে পারবেন। তারপর এমনও হয় যে কখনো যখন নাম্বার বলে বা কারো নাম বলে বা কোনো স্ট্রিটের অ্যাড্রেস বলে, তখন তারা আপনাকে পুরো স্পেলিং বলে দেয়। ঠিক আছে, SARAH, স্যারা।
ঠিক আছে, তখন আপনি যে স্পেলিংটা ভুল হয়তো প্রথমে লিখেছিলেন ওটা শুনে আপনি কারেক্ট করে লিখে দিতে পারবেন। ঠিক আছে, বা নাম্বারগুলো যখন নাম্বার বলবে তখন দেখবেন নাম্বারেরও ক্ষেত্রে বলবে যে কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। সো তারা কিন্তু জানে কোন জিনিসগুলো তারা আপনাদের জন্য ডিফিকাল্ট করছে, এবং তারা এটাও এক্সপেক্ট করে যে এই যে কঠিন পার্টগুলো, এই কঠিন পার্টগুলো কিভাবে স্মার্ট ভাবে ট্যাকল করতে হয় এটা আপনারা জেনেই আসছেন। ঠিক আছে, সো আপনাদের কাজ হচ্ছে এগুলোই জেনে যাওয়া। যখনই দেখবেন একটা কমপ্লিকেটেড নাম্বার বা একটা কমপ্লিকেটেড নাম, আপনি কনফিউজ হয়ে বসে থেকে যাবেন না, কারণ লিসেনিং অডিওটা কখনো রিপিট হয় না। ঠিক আছে, একদমই কখনো রিপিট হয় না। একবার অডিও প্লে হবে মানে একবারই প্লে হবে, তারা আপনার জন্য দ্বিতীয়বার অডিও কখনো রিপিট করবে না। যে রিপিটেশন আপনি পাবেন ওটা যদি অডিওর মধ্যেই থাকে ওটাই পাবেন। ঠিক আছে, সো আপনার এগুলো মাথায় রেখে যেতে হবে যে আমি যদি একটা জিনিস হারিয়ে ফেলি আমি ওখানে আটকে থাকবো না, কারণ আমার নেগেটিভ মার্কিং নাই, ওটা 1 মার্ক গেল, পরের গুলো আমি লুজ করবো না, আমি শুনতে থাকবো। অলরাইট, তারপর অনেক সময় এরকম হয় যে তারা যখন রিপিট করবে তখন হয়তো আপনার আবারও খেয়াল আসবে। তারপরে যখন আপনার পরীক্ষাটার পরে, লিসনিং পরীক্ষাটার পরে যখন আপনাকে 10 মিনিট দিবে অ্যান্সার গুলো ট্রান্সফার করার জন্য, তখনও আপনার ব্যাক অফ ইউর মাইন্ড যদি কিছু থাকে অডিও থেকে, তখন যেই অ্যান্সারটা আপনি মিস করেছেন আপনি লিখে দিতে পারবেন। তারপরে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, ইউ ক্যান জাস্ট গেস, ওটাও তো করতে পারবো। আপনার কোনো অ্যান্সার খালি রাখার দরকার নেই। হতেও পারে যে আপনার যেটা মনে হচ্ছে ঠিক ওটাই আসলে রাইট অ্যান্সার, ভুল হতো ওটার জন্য মার্ক তো লুজ করার কোনো চান্স নাই। ইউ হ্যাভ নাথিং টু লুজ, একটা অ্যান্সার দিয়ে দিবেন যেটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু যেটা মিস হয়েছে ওইটার জন্য বাকিগুলো একদম মিস করা যাবে না, তখন কিন্তু আপনি পুরো ফ্লোটা হারিয়ে ফেলবেন, আপনি সামনে সবকিছু ভুল করতে থাকবেন। ওকে, আর আরেকটা জিনিস যে আমি যদি ফার্স্টেই ধরতে ভুল করি তখন কি করব, এটার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে টিপস ট্রিক্স গুলো শিখাবো, রাইট? কারণ আপনার ফার্স্টে ভুলগুলো ধরা, আপনার ফার্স্টে ধরতে পারবেন না, দেখা যাবে আপনি একটু প্র্যাকটিস করলে বা আপনি যদি জানেন টেস্ট গুলো কেমন করে আসবে, আপনার এই সমস্যাটা হবেই না। কারণ আমরা যেটা শিখাবো ওটা হচ্ছে যে, বা যে জিনিসটা শিখাবো ওটা হচ্ছে প্রথমে যে টাইমটা দিবে, কয়েক সেকেন্ড টাইম দিবে, ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি কিভাবে প্রশ্নগুলো পড়বেন, আপনি কিভাবে কিওয়ার্ড গুলো পড়বেন, কিওয়ার্ড গুলো পড়ে একদম অডিও তার ফার্স্ট শব্দ থেকে ধরার জন্য আপনি কিভাবে রেডি হবেন, ওই জিনিসগুলোই কিন্তু ওভাবেই কিন্তু আপনাদেরকে প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, তো সো এই যে ফার্স্টে আপনি মিস করে ফেললেন, দেখা যাবে এট দি এন্ড অফ দ্য ডে আপনার এই প্রবলেমটা আর থাকছেই না। এগুলোই, দিস ইজ হোয়াট ইউ আর হিয়ার টু লার্ন, কিন্তু এগুলোই কিন্তু শেখানো হবে। অলরাইট, সো আমরা যে জিনিসগুলো শিখাবো ওগুলো হচ্ছে এটাই। সেম গোস ফর রিডিং। রিডিং এও 1 আওয়ার 40টা কোয়েশ্চেন থাকে, 40টা, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক করে থাকে এবং নেগেটিভ মার্কিং থাকে না। সো আপনি একটা ভুল করলে আপনার 1 মার্ক গন, আপনি যতগুলো ঠিক করবেন আপনি ততগুলো পাবেন। এবং রিডিং এ লিসনিং এর মতো 4টা সেকশন থাকে না, একাডেমিকের জন্য 3টা প্যাসেজ থাকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্যাসেজের জন্য আমরা বলি 20 মিনিট করে নেওয়া ঠিক, কারণ টোটাল আপনার 60 মিনিট। কিন্তু আপনি এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবেন এটা আপনি, আপনার জন্য কোনটা কঠিন মনে হয় কোনটা ইজি মনে হয় ওটা আপনার উপর ডিপেন্ড করে, বাট টাইম ম্যানেজমেন্টে উইল গেট देयर। ওকে, আমরা সুন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। রিডিং এ 9টা ডিফারেন্ট টাইপ কোয়েশ্চেন থাকে, যেটা জেনারেল ট্রেনিং এও থাকে, একাডেমিকেও থাকে। ঠিক আছে, এখানে পুরো 9টা কোয়েশ্চেন টাইপ লিস্ট করা আছে। আমরা লিসেনিং, রিডিং এগুলোর কোয়েশ্চেন টাইপ নিয়ে এত বেশি কেন কথা বলি, কারণ আমরা যে বলি আইএলটিএস এর যে কঠিন, কঠিন বলতে কিন্তু আইএলটিএস এর কিছু ট্র্যাপ থাকে। ঠিক আছে, কিছু জিনিস যারা, যে জিনিসগুলো তারা প্রত্যেকটা পরীক্ষাতে জেনে শুনে ডিফিকাল্ট করে, কিন্তু তারা কিন্তু এক্সপেক্ট করে যে এই যে ডিফিকাল্টি গুলো তারা দিচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে, কিন্তু প্রত্যেকটা এক্সামে তারা সেম জিনিসগুলো ডিফিকাল্ট করছে। সো একটা জিনিস যদি বারবার কঠিন আসতে থাকে তখন এটা একটা প্যাটার্ন চলে আসে না, তখন এটা একটা ফরম্যাট হয়ে যায় না। সো তারা কিন্তু এক্সপেক্ট করে যে এই প্যাটার্ন এবং এই ফরম্যাটটা আপনি জেনেই ওখানে যাবেন, এবং এই প্যাটার্ন আর ফরম্যাটটা জেনে তা ক্র্যাক করা আপনি শিখেই ওখানে যাবেন। আইএলটিএস পড়া মানে এইটুকুই করা, প্র্যাকটিস করা মানে এইটুকুই করা। এবং ওইটার প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে কোয়েশ্চেন টাইপ গুলো, এমসিকিউ গুলো দেখতে কেমন হয়, শর্ট অ্যান্সার গুলো দেখতে কেমন হয়, সামারি কমপ্লিশন এন্ড সেন্টেন্স কমপ্লিশনের ডিফারেন্সটা কি, হেডিং ম্যাচিং কেমন হয়, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন এর ডিফারেন্সটা কি। ঠিক আছে, এই প্রত্যেকটা 9টা কোয়েশ্চেন টাইপের মধ্যে একটা না একটা ডিফারেন্স আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যান্সার করার জন্য কোনো না কোনো একটা ভঙ্গি আছে, যেটা আপনি একদম যদি না জেনে অ্যান্সার করতে যান এবং জেনে যদি অ্যান্সার করতে যান তখন আপনি ভালোই ডিফারেন্স পাবেন। ঠিক আছে, সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ আর হিয়ার টু লার্ন। ঠিক আছে, সেম গোস ফর রিডিং। রিডিং এর এমসিকিউ
আর সরি লিসেনিং এর এমসিকিউ আর লিসেনিং এর ম্যাপ টাইপ কোয়েশ্চেন দুটোর মধ্যে কি পার্থক্য আছে, এবং ম্যাপ টাইপ কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করলে সবচেয়ে বেশি সহজ হয়, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করলে সবচেয়ে বেশি সহজ হয়। দিজ আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু লার্ন। ঠিক আছে, এখানে মার্কিং এর আমি একটা ছক দিয়েছি, মার্কিং গুলো কিভাবে করা হয়, কারণ আমরা তো জানি আইএলটিএস এর ব্যান্ড 1 to 9 দেওয়া হয় স্কোর গুলো, রাইট? সো 1 to 9 তারা আপনাকে লিসেনিং এবং রিডিং এ আউট অফ 40 কত পেলে দেয়, ওটাই এখানে আমি দিয়ে রেখেছি। যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি 40-তে 39ও পান তাহলেও কিন্তু আপনি ব্যান্ড 9 এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, 38 থেকে 37 মানে 37 পর্যন্ত আপনি কিন্তু 3টা কোয়েশ্চেন ভুল করতে পারছেন। ঠিক আছে, তার 3টা কোয়েশ্চেনে যদি আপনি ভুল করেন আপনি 8.5 পাচ্ছেন, 5টা কোয়েশ্চেন ভুল করলে আপনি তাও 8 পাচ্ছেন। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আপনার রেঞ্জ, স্কেলিং রেঞ্জ। আপনার অনেক রুম আছে ভুল করার জন্য। ঠিক আছে, 40 মার্কের মধ্যে আপনি একটা ডিসেন্ট ব্যান্ড স্কোর পেলেই কিন্তু দেখেন 6.5, 7, 7.5 যে রেঞ্জটা আমাদের দরকার হয় বিদেশে যাওয়ার জন্য, ওই রেঞ্জটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এবং এই 5 মার্ক, শুধু 5 মার্কের বেশি আমরা যদি ভালো করে পরীক্ষাটা বুঝে যাই তাহলে ইনশাল্লাহ লুজ করার কথাও না। ঠিক আছে, 5 মার্কই না হোক, ঠিক আছে, ম্যাক্সিমাম 7 থেকে 8 মার্কই হোক লুজ, ওইটাও আমরা কিন্তু এখানে এভাবে শিখে যাব। ঠিক আছে, যে পড়াটা পড়বো ওটার পরে ইনশাল্লাহ 8 থেকে 7 মার্কের বেশি লুজ হওয়ার কথাই না এক্সামে। ওকে, so that will be easily be a band 7 or band 7.5, right, for at least for reading and listening. ঠিক আছে, তো এগুলো আমরা কিভাবে করব? আমরা যখন কোয়েশ্চেন গুলো করব রিডিং আর লিসেনিং এ, এমন কি জিনিস আছে যেটা আমি যদি ভালো করে জেনে যাই তখন আমার জন্য পরীক্ষাটা ইজি হয়ে যাবে? এগুলোই হচ্ছে ওই জিনিসগুলো। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন ইস্যু। ঠিক আছে, আমাদের যে 1 ঘন্টা সময়টা দেওয়া আছে বা লিসেনিং এর জন্য অডিওর যে সময়টা দেওয়া আছে, অডিওর আগে যে কয়েকটা সেকেন্ড দেওয়া আছে, ওই কয়েকটা সেকেন্ডও আমি কিভাবে বেস্ট ইউজ করব, ওটাই হচ্ছে আমার আইএলটিএস পরীক্ষা ক্র্যাক করার কোড। ঠিক আছে, এবং ওই কোডটার নাম হচ্ছে স্কিমিং, লাল দিয়ে ক্যাপিটাল লেটার্সে যেটা লেখা, দ্যাট ইজ দ্য কোড ফর ক্র্যাকিং আইএলটিএস এক্সাম, স্কিমিং। ঠিক আছে, স্কিমিং এর সাথে সাথে আসে হিন্ট ওয়ার্ডস, কিওয়ার্ডস, সিনোনিমস। স্কিমিং করার প্রথম ওয়ে হচ্ছে আমরা আগে প্রশ্ন পড়ব। ঠিক আছে, ফার্স্টে তো আমরা কোয়েশ্চেন টাইপটা জানলামই, তারপরে আমরা ফার্স্টে প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে আমরা এই জিনিসগুলো বের করব, হিন্ট ওয়ার্ডস বের করব, কিওয়ার্ডস বের করব, আমাদের মাথায় সিনোনিমস থাকবে, এগুলোর ভাবেই হচ্ছে আমরা স্কিম করতে পারি। এই জিনিসটা যদি আমরা শিখতে পারি তখন দেখা যাবে লিসেনিং এবং রিডিং এটলিস্ট ওই কোয়েশ্চেন গুলো, নট ইভেন দ্যাট, ইভেন রাইটিং, ঠিক আছে, অনেক বেশি ইজি হয়ে যায় আমাদের জন্য, অনেক টাইম বেঁচে যাবে। ঠিক আছে, আরো যে জিনিসগুলো আমরা জানবো সেটা হচ্ছে এক একটা কোয়েশ্চেন টাইপের ডিফারেন্স কি এবং এক একটা কোয়েশ্চেন কি ভঙ্গিতে আসে। যেমন ধরেন কিছু প্রশ্ন থাকে যেগুলো সিকোয়েন্সিয়াল হয়। ঠিক আছে, তার মানে কি, নাম্বার 1 কোয়েশ্চেনের অ্যান্সার প্যাসেজে ফার্স্টেই থাকবে, নাম্বার 2টা নাম্বার 1 এর পরে থাকবে, নাম্বার 3টা নাম্বার 2 এর পরে থাকবে। সো এরকম কিছু কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী থাকবে। ঠিক আছে, তারপর 2-3টা যেগুলো কঠিন কোয়েশ্চেন টাইপ ওগুলা দেখবেন সিকোয়েন্সে থাকবে না। সো আপনি যদি দেখেন যে আচ্ছা এটা তো ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন সবসময় একটা সিকোয়েন্সে থাকবে, সো আপনার জন্য কিন্তু তখন ট্রু ফলস নট গিভেনটা আরেকটু ইজি হয়ে যাবে। আপনি জানেন যে আমি নাম্বার 1 এর অ্যান্সারটা এই প্যারাগ্রাফে পেয়েছি, তার মানে নাম্বার 2 এর অ্যান্সারটা অবশ্যই এই প্যারাগ্রাফের পরে থাকছে, তখন আপনি পরের প্যারাগ্রাফে শুরু করলেন। ঠিক আছে, ওই অ্যান্সারটার পর থেকে পড়া শুরু করলেন। সো এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তখন দেখা যাবে আপনার অনেক টাইম সেভ হচ্ছে। সো আপনি যদি যেগুলো সিকোয়েন্সে থাকে ওগুলো এইভাবে অ্যান্সার করেন তখন দেখবেন যেগুলো সিকোয়েন্সে থাকে না ওই ডিফিকাল্ট কোয়েশ্চেন গুলোর জন্য আপনার আরো বেশি এক্সট্রা টাইম হাতে থাকছে। এভাবে কিন্তু আপনি আপনার টাইমটা ডিভাইড করতে পারবেন, আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, তারপর এগুলো নিয়েও আপনি চিন্তা করবেন যে আমি কতটুকু টাইম লাস্টে রাখবো অ্যান্সার গুলো শীট থেকে ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, কারণ রিডিং এবং লিসেনিং পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার আলাদা থাকবে এবং অ্যান্সার শীট আলাদা থাকবে। আবারও রিপিট করছি, কোয়েশ্চেন পেপার আলাদা থাকবে, অ্যান্সার শীট আলাদা থাকবে। সো আপনি একটা কোয়েশ্চেন পেপার পাচ্ছেন যেখানে আপনার সব প্রশ্নগুলো লেখা আছে, আর তার পাশে একটা অ্যান্সার শীট থাকবে যেখানে 1, 2, 3, 4 নাম্বার করে 1 to 40 নাম্বার থাকবে এবং পাশে বক্স দেওয়া থাকবে। ওই বক্সগুলোতে আপনার ABCD লিখতে হবে বা শব্দগুলো লিখতে হবে বা উত্তরগুলো লিখতে হবে। আপনার অ্যান্সারটা কোয়েশ্চেন পেপারে রেখে দেওয়া যাবে না,
ওই অ্যান্সারটা আপনার অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হবে, কারণ ওখান থেকেই আপনাকে মার্ক করা হবে। অলরাইট, সো এটার জন্যও আপনার আলাদা টাইম যে লাস্টে আপনি ডিভাইড করে রাখবেন, এটাও আপনার মাথায় থাকতে হবে, এটাও আপনার টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কোয়েশ্চেন টাইপ জানবো, কোয়েশ্চেন টাইপ অনুযায়ী স্কিম করব, স্কিম করে আমরা কোনটা সিকোয়েন্স না ওইটা বের করব, করে আমি টাইম ডিভাইড করব, টাইম রাখবো লাস্টে অ্যান্সার ট্রান্সফার করার জন্য। এভাবে যদি আমি টাইমগুলো ম্যানেজ করতে পারি, অ্যালোকেট করতে পারি, আর আপনি যদি জানেন, আপনার যদি ফ্যামিলিয়ার থাকে যে এই প্রশ্ন এইভাবে করতে হয়, এই প্রশ্ন এইভাবে করতে হয়, আমি এটা ভালো পারি, আমি এটাতে একটু দুর্বল, তখন কিন্তু দেখবেন আপনি যেই অবস্থায় না পড়ে যে স্কোরটা পেতেন তার চেয়ে অনেক বেশি ভালো আপনি করতে পারবেন পরীক্ষাটাতে। ঠিক আছে, এই জিনিসগুলোই এখন শুনেও যদি কমপ্লিকেটেড লাগে, এক্সাম্পলস দ্বারা, প্র্যাকটিস দ্বারা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন দেখবেন জিনিসগুলো আরো অনেক সিম্পল হয়ে যাচ্ছে, তখন আপনার প্র্যাকটিসে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সো till now do you have any questions? If you do, please ask me. অনেক কিছু ইনফরমেশন দিয়েছি রিডিং এবং লিসেনিং নিয়ে, সো যদি কোনো প্রশ্ন থাকে এগুলো থেকে প্লিজ আস্ক মি। ওকে, সেটা মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে হোক বা স্কিমিং নিয়ে হোক, প্র্যাকটিস নিয়ে হোক, অবশ্যই জিজ্ঞেস করবেন। স্ক্রিবিং পার্টটা আমার একটু বুঝতে একটু মানে সময় লাগছে, স্ক্রিবিং পার্টটা কি একটু কাইন্ডলি বলা যাবে? আচ্ছা, তো ইন ক্লাস তো আমরা একদম ইনডেপথ করব, যদি একবার প্র্যাকটিসে মানে শুনে যে জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগে, ওটা দেখবেন আপনি যদি খাতা কলমে একটা প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। কিন্তু আমি এখানে আপনাদের জন্য, আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য একটা এক্সাম্পল অলরেডি রেখেছি। ঠিক আছে, ধরেন এটা আমাদের প্রশ্ন, ঠিক আছে, 3টা প্যারাগ্রাফের অনেক কথা লেখা আছে। ঠিক আছে, এটা একটা খুবই ইজি প্যাসেজ কিন্তু আমি বের করেছি, কারণ আমরা ওপেনিং ক্লাস করছি, রাইট? কিন্তু তারপরও একটা এত ইজি প্যাসেজে অনেক শব্দ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটা একটা নর্মাল রিডারের মানে ইন জেনারেল পড়তে কিন্তু অ্যাটলিস্ট 3-4 মিনিট সময় লাগবে। আপনি যদি আরো কেয়ারফুলি পড়েন তখন দেখবেন আরো বেশি সময় লেগে যাচ্ছে। আপনার এই একটা প্যাসেজ পড়তে গিয়ে যদি আপনি 5-6 মিনিট সময় আপনার চলে যায়, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড 40টা প্রশ্নের জন্য আপনার 60টা মার্ক আছে। আপনি একটা প্যাসেজ পড়তে যদি 7-8 মিনিট সময় নষ্ট করে ফেলেন, তখন আপনি বাকিগুলো কিভাবে করবেন? তারপর আপনার মাথায় রাখতে হবে যে এই প্যাসেজটা পড়ার পরে আপনার এই প্যাসেজটার সাথে রিলেটেড যে 5টা প্রশ্ন আছে ওগুলো আপনার অ্যান্সার করতে হবে, রাইট? সো এই প্যাসেজটা আপনি ফার্স্টে একবার পড়লেন, তারপরে আপনি আবার 5টা প্রশ্ন পড়বেন। এই প্যাসেজটা আপনি যা পড়েছেন ওইটা আপনার মাথা থেকে বের করে আপনি ওই প্রশ্নগুলো উত্তর দিবেন। দেখছেন যে প্রসেসটা খুবই লেন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন বলি যে স্কিম করা ইজ দ্য কি টু রিডিউসিং টাইম, আমরা বলি এটা হচ্ছে এই প্যাসেজের সাথে রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনস থেকে একদম পড়া শুরু করবো আমরা, কোয়েশ্চেনটা পেয়েই আমরা ইনস্ট্রাকশনস থেকে পড়া শুরু করব। ফার্স্টে কি লেখা আছে? কমপ্লিট দ্য সামারি বিলো। আচ্ছা, আমি কি বুঝলাম? এটা একটা সামারি কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন। সামারি কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন নিয়ে আমি যদি ভালো করে শিখে যাই, তখন আমার মাথায় কয়েকটা জিনিস অলরেডি থাকবে, যে সামারি কমপ্লিশন গুলো সিকোয়েন্সিয়াল অর্ডারে আসে, তার মানে নাম্বার 2 এর অ্যান্সার নাম্বার 1 এর পরে আসবে। আচ্ছা, আমি এটা মাথায় রাখলাম। তারপরে সামারি কমপ্লিশন ইউজুয়ালি সিনোনিমস অনেক ইউজ হয়। তারপর সামারি কমপ্লিশন জেনারেলি 1 থেকে 2টো প্যারাগ্রাফের মধ্যেই সামারি গুলো থাকে। ঠিক আছে, এগুলো যদি আমরা ভালো করে জেনে যাই, তখন কিন্তু অলরেডি আমার এখানে অর্ধেক কাজ শেষ। সেকেন্ডলি, আমি পরের লাইনটা পড়বো, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। সো আমার মাথায় থাকলো যে প্যাসেজ থেকে 2টোর বেশি শব্দ আমি ইউজ করতে পারবো না। তারপর আমি কোয়েশ্চেন গুলো পড়া শুরু করলাম। কনজিউমার্স অফেন কমপ্লেইন দ্যাট দে এক্সপিরিয়েন্স আ ফিলিং অফ ড্যাশ when trying to put together do-it-yourself products that have not been tested by companies. 2 এ চলে যাচ্ছে, আমি এখানে থেমে যাই। সো আমি যখন এই লাইনটা পড়ছি, কিছু শব্দ কিন্তু আমার কাছে অটোমেটিক্যালি স্ট্যান্ড আউট করবে, যেরকম শব্দ আমরা প্রত্যেকদিন ব্যবহার করি না। Do it yourself product, companies, tested, consumers, 4টা কিওয়ার্ড আমার মনে হলো যে এখানে স্ট্যান্ড আউট করছে। আমি এরপর প্যাসেজের প্রথমে চলে গেলাম, কারণ সামারি কমপ্লিশন সিকোয়েন্সিয়াল, সো অবশ্যই নাম্বার 1 এর অ্যান্সার ফার্স্টের দিকে থাকবে। একদম প্রথমের দিকে চলে গেলাম। এই যে আমি দেখতে পাচ্ছি ডু ইট ইউরসেলফ প্রোডাক্টস লেখা আছে, ঠিক আছে, রেগুলারলি সাইটেড লেখা আছে, ইনস্ট্রাকশনস এর কথা লেখা আছে, কোম্পানিজ এর কথা লেখা আছে, টেস্টের কথা লেখা আছে। এরপর সামারি কমপ্লিশন থেকে জানা আমার যে সিনোনিমস এর কথাগুলো জানা আছে ওইটা আমি অ্যাপ্লাই করব। আমি কিন্তু কিওয়ার্ড গুলো দেখে বুঝে গেলাম যে নাম্বার 1 এর অ্যান্সারটা এই 2-3 লাইনের মধ্যে আছে, প্রথম 2-3টা লাইনের মধ্যে। আমার পুরো অ্যান্সারটা বারবার খোঁজার সময়টা ওখানে কমে গেল। এরপর আমি সিনোনিমস এ যাব।
আবারও সেন্টেন্সটা পড়ি কোয়েশ্চেনে, কনজিউমার্স অফেন কমপ্লেইন that they experience a feeling of dash when trying to put together do-it-yourself products that have not been tested by companies. So সেন্টেন্সটা কি বলছে, কোম্পানিরা যে প্রোডাক্টগুলো টেস্ট করে না, ওই do-it-yourself প্রোডাক্টগুলো কনজিউমাররা একসাথে অ্যাসেম্বল করার সময় তাদের কোন একটা ফিলিং এক্সপিরিয়েন্স হয়। ঠিক আছে, কি ফিলিং এক্সপিরিয়েন্স হয় আমি এখন এটা বের করব। The instructions accompanying do-it-yourself products are regularly cited. Cited মানে হচ্ছে বলা হয়, রাইট? কারা বলবে? ইনস্ট্রাকশনস অ্যাকম্পানাইং ডু ইট ইয়োরসেলফ প্রোডাক্টস নিয়ে কারা কথা বলবে? যারা প্রোডাক্টগুলো ইউজ করছে। কারা ইউজ করছে? কনজিউমাররা ইউজ করছে। সো এটা কিন্তু প্যারাফ্রেজ করে সিনোনিম ইউজ করে কনজিউমার্সদের কথা বলা হচ্ছে। আর রেগুলারলি সাইটেড অ্যাজ আ সোর্স অফ আননেসেসারি এক্সপেন্স অর ফ্রাস্ট্রেশন। Companies seem to test their instructions by having them followed by a first-time user. So এখানে আমি মনে হচ্ছে উত্তরটা পেয়ে যাচ্ছে। আর রেগুলারলি সাইটেড অ্যাজ আ সোর্স অফ আননেসেসারি এক্সপেন্স অর ফ্রাস্ট্রেশন। মনে আছে আমাদেরকে প্রশ্নটা বলছিল যে আমি একটা ফিলিং বের করার চেষ্টা করছি, কনজিউমাররা কোন একটা ফিলিং এক্সপ্রেস করছে, এই প্রথম লাইনেই তারা কি সাইট করছে একটা ফিলিং এর কথা, দেখতে পাচ্ছি ওয়ার্ডটা ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, সো আমার মনে হচ্ছে the answer to this should be frustration. Consumers often complain that they experience a feeling of frustration when trying to put together do-it-yourself products. আমি ফ্রাস্ট্রেশন টাইপ ব্ল্যাঙ্কে বসিয়ে দেখছি, আমার মনে হচ্ছে এটা একদম গ্রামাটিক্যালি কারেক্ট একটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এটা আমার কোয়েশ্চেনের সাথে ইজিলি যাচ্ছে, কোয়েশ্চেন ফিলিং এর কথা বলছে, ফ্রাস্ট্রেশন তার সাথে মিলে যাচ্ছে, এবং সিনোনিম ইউজ করে আমি একদম ফার্স্ট থেকে অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, সো এভরিথিং টেলস মি যে এই হিন্ট ওয়ার্ড এবং স্কিমিং ইউজ করে আমি অ্যান্সারটা বের করলে টাইমটা আমার আরো বেশি কম লাগবে। আমি আপনাদেরকে প্রসেসটা অনেক ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখালাম। এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিসের দ্বারা আরো কুইক করে ফেলতে পারেন, দেখবেন এই পুরো প্রসেসটা করতে আপনার অ্যাট ম্যাক্স 2 মিনিট লাগবে। অলরাইট, 2 থেকে 3 মিনিট লাগবে। যেগুলো অনেক ডিফিকাল্ট ওগুলো করতে আরেকটু টাইম বেশি লাগবে, কয়েক মিনিট বেশি লাগবে, কিন্তু ওগুলো আমরা ডিফিকাল্ট কোয়েশ্চেনের জন্য এমনিতেই রাখবো। দিস ইজ হোয়াট আই মিন ওয়েন উই সে স্কিমিং। ঠিক আছে, আরো অনেক কিছু এখানে কিন্তু জানার আছে। আমরা আরো সিনোনিমস শিখবো, সিনোনিমস গুলো প্যারাফ্রেজিং শিখবো। প্যারাফ্রেজিং এবং সিনোনিমস শিখলে তখন এই যে ওয়ার্ড গুলো ঘুরিয়ে বলা বা সেন্টেন্স গুলো ঘুরিয়ে বলা, এগুলো ধরতে আরো বেশি সহজ হবে। ঠিক আছে, তারপরে আমি যে বললাম যে সামারি কমপ্লিশন নিয়ে কি কি জিনিস আমার মাথায় থাকতে হবে, এই জিনিসগুলো আমরা আগে থেকে শিখবো। ঠিক আছে, সামারি কমপ্লিশন, আচ্ছা এটা আমার মাথায় রাখতে হবে, তারপর আমি স্টার্ট করব। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস দ্যাট উই আর গোইং টু লার্ন, এন্ড দেন when we go to স্কিমিং, তখন পুরো প্রসেসটা স্ট্রিমলাইন হয়, টাইম আরো কম হয়ে যায়। রাইট, এটাই হচ্ছে স্কিমিং। আমার একটা জিনিস যেটা মনে হলো যে এইখানে কি আমরা যে স্কুল লাইফে বিভিন্ন মানে যে প্যাসেজ দেখে দেখে সেটার সিনোনিম অনুযায়ী বা অনুযায়ী যে ফিল আপ করতাম, সেন্টেন্স ফিল আপ করা, ট্রু ফলস বের করা, এই ধরনের যে টাস্ক গুলো আমাদের থাকতো, আই ডোন্ট নো আপনি কোন ব্যাচের, বাট আমাদের সময় আমরা এই সিস্টেমটা পেয়েছিলাম। তো এইটাও কি কাইন্ড অফ ওইরকমই যে এই প্যাসেজটা দেয়া থাকবে, সেখান থেকে আমার অ্যান্সার খুঁজে খুঁজে সবগুলো জিনিসকে আমার বের করতে হবে যে হ্যাঁ কোনটার অ্যান্সার কি হতে পারে? জি, এটাই প্রসেসটা, ইটস আ কম্প্রিহেনশন। রিডিংটা হচ্ছে কম্প্রিহেনশন, এখানে কিন্তু জিকে বা ম্যাথস টাইপের বের কোনো করতে প্রশ্ন হবে। না। জি, মানে তো এখন যে ডিফারেন্স গুলো হয়ে থাকে ওটা হচ্ছে ধরেন আপনার মেথডে ডিফারেন্স হয়ে থাকে। এটা কিন্তু একটা টাইপের কোয়েশ্চেন, সামারি কমপ্লিশন, রাইট? আমি কিন্তু দেখালাম রিডিং এ আছে 9টা কোয়েশ্চেন টাইপ। সো 9টা কোয়েশ্চেন টাইপে ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স মেকিং, এগুলো কয়েকটা আছে যেগুলো আমরা আগে করে এসেছি। এমনও কয়েকটা আছে যেগুলো আমাদেরকে স্কুলে করানো হয়নি, যেমন ধরেন হেডিং ম্যাচিং। ঠিক আছে, হেডিং ম্যাচিংটা খুব একটা কমন একটা কোয়েশ্চেন, আমরা স্কুল লাইফে পেয়েছি তেমন একটা কোয়েশ্চেন না। তারপরে ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ইনফরমেশনে দেখা যায় দুটো আলাদা সেট অফ ইনফরমেশন থাকে। আমি ওটারও একটা এক্সাম্পল দেখাবো আপনাকে। ঠিক আছে, সো দ্য আইডিয়া স্কুলে যেটা করে এসেছি ওইটাই, হ্যাঁ, যে আমরা প্যাসেজ থেকে উত্তর বের করে অ্যান্সারে বসিয়ে দিচ্ছি, কিন্তু কোয়েশ্চেন টাইপটা এক একটা এক এক রকম, এবং কোয়েশ্চেন টাইপ অনুযায়ী আমরা এক একটা অ্যান্সার করার চেষ্টা করবো, আমাদের মেথডটাও তখন ডিফারেন্ট হবে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট উই মিন when we say reading. যেমন ধরেন এইটা হচ্ছে একটা ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং সেন্টেন্স কোয়েশ্চেন টাইপ। ম্যাচিং সেন্টেন্স কোয়েশ্চেন টাইপটাতে কি হচ্ছে, আমার দুটো আলাদা সেট অফ ইনফরমেশন থাকছে প্রশ্নতে। ঠিক আছে, আমার এক
সেন্টেন্সের পাশাপাশি আমার কিছু বক্সে অপশন থাকছে। টেক আ লুক এট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 করে যে লাইনগুলো লেখা আছে, এই লাইনগুলো হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, ABCDEFG করে যা লেখা আছে ওগুলো হচ্ছে আমার অপশন। আর আলাদাভাবে প্যাসেজও আছে, প্যাসেজও আমার প্রশ্নের একটা পার্ট। সো আমার পুরো প্রশ্নটা মিলে এই এক প্রশ্নর লাইনগুলো বাদেও দুটো ইনফরমেশন সেট দেওয়া থাকছে, কিন্তু প্যাসেজও থাকছে, অপশনও থাকছে। সো অপশনের সাথে প্যাসেজ মিলিয়ে তারপরে আমার প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরটা দিতে হবে। ঠিক আছে, প্রশ্ন পড়ে অপশন প্যাসেজ থেকে বের করে মিলিয়ে উত্তরটা আমার দিতে হবে। সো এটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন টাইপ কোয়েশ্চেন। এটা একটা ম্যাচিং সেন্টেন্স কোয়েশ্চেন, যেমন একটা আপনাকে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের বাকি অংশটুকু আমরা এই অপশন থেকে চুজ করব। কিভাবে চুজ করব? প্যাসেজের সাথে মিলিয়ে। কিন্তু অন্যভাবেও থাকতে পারে, দুটো সাইডে সেট দেওয়া থাকতে পারে, আপনাকে বলতে পারে আপনি একটা একটার সাথে ম্যাচ করেন। ঠিক আছে, তখন আপনি জাস্ট লাইন দিয়ে দিয়ে ম্যাচ করবেন এবং ওটা লিখবেন। ঠিক আছে, সো এরকম অনেক কোয়েশ্চেন, ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস থাকে। এক্সকিউজ মি, সরি। রাইট, সো এটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স টাইপ কোয়েশ্চেন বা ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন। এরকম আইএলটিএস রিডিং এ এবং আইএলটিএস লিসেনিং এ অনেক ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস থাকবে। আমাদের কাজ হচ্ছে এই কোয়েশ্চেন টাইপ গুলো আমরা ভালো করে চিনবো, আমাদের ভালো করে ফ্যামিলিয়ার বানাবো এবং এক একটা কোয়েশ্চেন টাইপ অনুযায়ী কিভাবে অ্যান্সার করতে হয় এটাই আমরা শিখে যাব। আপাতত কি কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ আস্ক মি। কোনো কনফিউশন হলেও প্লিজ আস্ক মি। আমি জানি অনেক ইনফরমেশন আমি অলরেডি কথা বলেছি। আই জাস্ট ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ইউ যে আচ্ছা, যদি ইয়ে না থাকে কাইন্ডলি একটু মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আপাতত আমরা যা ডিসকাস করেছি এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে, কোনো কনফিউশন আছে? টেক সাম টাইম, থিংক অ্যাবাউট ইট, সমস্যা নাই। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আস্ক মি। ওকে, সো ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলেছি, সামারি কমপ্লিশন নিয়ে কথা বলেছি, আরো যে বিভিন্ন কোয়েশ্চেন টাইপ আছে ওগুলো নিয়েও আমরা দেখব এবং প্রত্যেকটাকে কিভাবে অ্যান্সার করতে হয় ওগুলো আমরা ইজিলি শিখবো, যাতে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ অ্যান্সার করতে টাইম কম লাগে এবং ভয়টা কেটে যায়। ঠিক আছে, উই উইল ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলফ। পুরো পরীক্ষাটাকে যদি আমরা নিজেদের কাছে ইজি বানিয়ে ফেলি তখন দেখবেন যে মার্ক তুলা আপনার জন্য আরো ইজি হয়ে যাচ্ছে। which brings us to যে মডিউলটা আমার কাছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট লাগে আইএলটিএস এর, সেটা হচ্ছে রাইটিং। আমার পরীক্ষাতে আমি প্রত্যেকটা মডিউল, আমি এক্সামটা দিয়েছিলাম 2018 এ লাস্ট আইএলটিএস, এন্ড ওই 2018 এর 3টা মডিউলে স্পিকিং, লিসেনিং, রিডিং এ আই গট এন 8.5। রাইটিং ওয়াজ দ্য অনলি ওয়ান যেখানে আমি 7 পেয়েছিলাম। ঠিক আছে, সো দ্যাটস আ ভেরি লো স্কোর, রাইট? কারণ কি ছিল, ওই টাইমটাতে রাইটিং এ তার এক্সামিনাররা 7 থেকে 7.5 এর উপরে দিতেই চাইতো না। ঠিক আছে, তাদের কাছে এই মডিউলটা এতই বেশি সাবজেক্টিভ ছিল এবং মার্কিংটা এতই বেশি স্ট্রিক্ট ছিল যে একটা সময়ের জন্য যতই ভালো রাইটিং হোক না কেন তারা 8.5 এর কথা তো 8.5 তো চিন্তাও করতো না, 8এও দিতে চাইতো না। সো রাইটিংটা আমার কাছে ডিফিকাল্ট লাগে সিম্পলি বিকজ এটাতে মার্কস তোলা কঠিন। ঠিক আছে, কারণ বেসিক একটা আইডিয়া আছে, যেমন ধরেন রিডিং এবং লিসেনিং এ 40টা কোয়েশ্চেনের জন্য আমার 40 মার্ক আছে, একটা ভুল হলো একটা মার্ক আমি হারিয়ে ফেললাম। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না, আমার কোনো রাইট অর রং অ্যান্সার নাই। আমি যে এসেটা লিখবো ওইটা জাস্ট পড়ে আমার এক্সামিনারে ইমপ্রেসড হতে হবে, তাই না? ওই এসেটারই একটা ভালো স্ট্রাকচার হতে হবে, কন্টেন্ট হতে হবে, এটা একটা সাবজেক্টিভ কোয়েশ্চেন টাইপ। সো এটা যদি আমার এক্সামিনার পছন্দ না করে আমি ওখানে মার্কস পাবো না, যদি করে আমি মার্কটা পেয়ে যাব, রাইট? এটার জন্য আমার রাইটিংটাকে সবচেয়ে বেশি কমপ্লিকেটেড মনে হয়। বাট আমি যা দেখেছি যে রাইটিংটা, মার্কিং যেহেতু কমপ্লিকেটেড, মার্কিংটা যেহেতু একটু স্ট্রিক্ট, এটার জন্য কিন্তু রাইটিং এ একটা স্ট্রাকচার থাকে, রাইটিং এর ফরম্যাটটা সবচেয়ে বেশি সুন্দর করে গুছানো থাকে। এই ফরম্যাটটা যদি জানা যায় তখন কিন্তু রাইটিং এর যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো হয় না। আমি যখন পরীক্ষাটা দিতে গিয়েছিলাম
আমি রাইটিং খালি নিজের থেকে একটু প্র্যাকটিস করেছিলাম, তুই একটা জিনিস দেখে গিয়েছিলাম, বাট পরে আমার মনে হয়েছে যে আমি যদি যে স্ট্রাকচারের ব্যাপারগুলো পরে পড়ানোর সময় আমি শিখেছি এগুলো যদি আমি তার আগে জানতাম, প্রবাবলি আমি আর একটু হাই স্কোর পেতে পারতাম। ঠিক আছে, হোয়াট আই ওয়ান্ট ইজ এই জিনিসগুলো আপনারা যাতে জানেন। ঠিক আছে, এই যে স্ট্রাকচার গুলো, এই যে ফরম্যাটটা এবং এই ফরম্যাটটা ভাঙ্গা, ক্র্যাক করা এবং ফরম্যাটটা অ্যাপ্লাই করা, যে কোনো প্রশ্নতে অ্যাপ্লাই করা, যে জিনিসটা আমি চাই আপনারা এটা ভালো করে বুঝে যান, যাতে গিয়ে এক্সামে যা আপনার নিজের অ্যাবিলিটি থেকে যতটুকু আপনি পারতেন তার চেয়ে বেশি আপনি যেন ব্যান্ড স্কোরটা তুলতে পারেন। ঠিক আছে, রাইটিং এর দুটো টাস্ক থাকে। টাস্ক 1 যেটাতে আমরা বলি 20 মিনিট 20 মিনিট ইউটিলাইজ করা ভালো, এবং টাস্ক 2 যেটার জন্য 40 মিনিট রাখাটা ভালো। কারণ টাস্ক 2 তে ওয়ার্ড লিমিট বেশি থাকে। টাস্ক 2 তে আমরা বলি 250 ওয়ার্ড মিনিমাম লিখতে হবে এবং টাস্ক 1 এ 150 ওয়ার্ডস লিখতে হয়। সো ওয়ার্ড লিমিট যেহেতু টাস্ক 2 তে বেশি, এসেটা বড় হয় বেশি, ওই জন্য ওটার জন্য টাইম বেশি রাখতে হয়। ঠিক আছে, টাস্ক 1 এ 7টা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ থাকে, বার গ্রাফ, পাই চার্ট, লাইন গ্রাফ, কিন্তু 7টা কোয়েশ্চেন টাইপই একটাই জিনিস আপনাকে দেখায়, একটা ডেটা সেট দেখায়। টাস্ক 1 এ আপনাকে একটা ডেটা সেট দেখানো হয়, ঠিক আছে, একটা সিচুয়েশন আপনাকে দেখানো হয়। ওই ডেটা সেটটা দেখে আপনি অ্যানালাইজ করে একটা রিপোর্ট লিখবেন। টাস্ক 1 এর কাজ হচ্ছে এইটা। টাস্ক 2 এ 4টা কোয়েশ্চেন টাইপ হচ্ছে রেসপন্সিভ এসে। ঠিক আছে, তো এখানে আমরা একটা সিচুয়েশন দেখে আমাদের ওপিনিয়ন দ্বারা একটা এসে লিখে তারপরে ওটা সাবমিট করছি। ঠিক আছে, তো দুটোর ডিফারেন্স মেইনটা আমি বলে দিই প্রথমে। টাস্ক 1 এ আমরা কোনো ওপিনিয়ন দিতে পারি না। টাস্ক 1 এ আমরা যেই ছবিটা দেখি, যেই ডেটা সেটটা দেখি, ওইটার বাইরে কিছু লেখা কমপ্লিটলি প্রহিবিটেড। ঠিক আছে, আপনার পুরোপুরি কোয়েশ্চেন থেকে নিয়ে ফ্যাক্ট বেসড অ্যান্সার্স দেখতে হবে। আপনার নিজের যা মনে হচ্ছে, নিজের যা ওপিনিয়ন, নিজের যা নলেজ, ওটার থেকে আপনি কিছুই লিখতে পারবেন না টাস্ক 1 এ। ঠিক আছে, টাস্ক 2 টাও পুরোপুরি উল্টো। ঠিক আছে, আপনি নিজের ওপিনিয়ন দ্বারা আপনি একটা রেসপন্স দিবেন। ঠিক আছে, যেমন ধরেন এইটা একটা টাস্ক 1 এর কোয়েশ্চেন, ইট মাইট সিম হার্ড ফার্স্টে, কিন্তু আমি এক কথায় একটু ইজি করে দেই টাস্ক 1টা। আমরা অনুবাদ করেছি না ছোটবেলায়, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা অনুবাদ করেছি। অনুবাদে আমরা কি করতাম, একটা ভাষার জিনিস অন্য ভাষায় লিখতাম। অনুবাদ বাদ দেই, আমরা নাম্বারস ইন ওয়ার্ডস লিখেছি না, নাম্বার গুলো শব্দে লিখেছি, এটাও করেছি না ছোটবেলায় স্কুলে। ওই জিনিসটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, আমরা একটা ছবিকে যদি আমি শব্দে লিখি, ওটাই কিন্তু টাস্ক 1 এর পুরো কাজ। ঠিক আছে, আপনি যে ডেটাটা পাচ্ছেন, এখানে একটা লাইন গ্রাফ দেওয়া আছে, অন্য একটা কোয়েশ্চেনে একটা বার গ্রাফ হতে পারে, একটা পাই চার্ট হতে পারে, একটা ডায়াগ্রাম হতে পারে, একটা ফ্লো চার্ট হতে পারে, যেটাই হোক একটা ইমেজ থাকবে। ঠিক আছে, এই ইমেজটাকে আপনি যদি ইংলিশ ভাষায় লেখেন, অনুবাদ করেন, ওইটাই কিন্তু আপনার রাইটিং টাস্ক 1। আপনার নিজের মাথা থেকে কিছুই লিখতে হচ্ছে না, আপনি জাস্ট পিকচারটাকে ওয়ার্ডসে ট্রান্সলেট করছেন। কিভাবে করবো এটা, রাইট? দেখেন এই গ্রাফটাই দেখেন, এখানে একটা লাইন গ্রাফ দেখানো হয়েছে, উপরে লেখা হচ্ছে রেডিও এন্ড টেলিভিশন অডিয়েন্সেস ইন ইউকে। ঠিক আছে, সো আমি জানতে পারছি এই গ্রাফটাতে রেডিও এবং টেলিভিশনের অডিয়েন্স দেখানো হচ্ছে কোন দেশে, ইউনাইটেড কিংডমে। এখানে আমার নিচে একটা বক্সে লেখা আছে, বড় ডটেড লাইন গুলো হচ্ছে টেলিভিশন সিগনিফাই করে, এবং ছোট ডটেড লাইন গুলো হচ্ছে রেডিও, রাইট? তারপর আমার দুইটা অ্যাক্সিস দেওয়া আছে, একটা হচ্ছে টাইম এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে দেওয়া হচ্ছে পার্সেন্টেজ। সো তাহলে আমি কি বুঝতে পারছি, সময় অনুযায়ী ইউকে তে কারা বেশি টেলিভিশন দেখে, কত বেশি টেলিভিশন দেখে এবং কত বেশি রেডিও শুনে, এটার ডিফারেন্সটাই আমাকে এখানে ছবিতে দেওয়া হচ্ছে। প্রথমত আমি দেখে বুঝতে পারছি যে টেলিভিশনের গ্রাফটা উপরে বেশি, রাইট? তার মানে বেশি সংখ্যা, এটার পার্সেন্টেজটা হাই, রেডিওর পার্সেন্টেজটা লো। ঠিক আছে, তারপর রেডিও সবচেয়ে বেশি দেখা হয় কখন, এই যে পিকটা, রেডিওর যে একদম উঁচা জায়গাটা, ওটা কোথায় আসছে, 8 এর নিচে, মানে 8 নুন, এক্স অ্যাক্সিসে যেটা লেখা আছে। আই হোপ ইউ ক্যান ফলো মি। ঠিক আছে, 8 নুনে রেডিওর সংখ্যাটা সবচেয়ে বেশি হাই। তারপরে টেলিভিশনেরটা হচ্ছে 8 মিডনাইট, রাতের দিকে, মানে 8 PM এর দিকে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি ছবিতে যা দেখতে পাচ্ছি, আমি সেন্টেন্সে গুছিয়ে একটা ফরম্যাটে ফেলে 150 ওয়ার্ডে যদি এটা রিপোর্ট করতে পারি, এটাই আমার রাইটিং টাস্ক 1। ঠিক আছে, দ্যাটস রিয়েলি অল দেয়ার ইজ। রাইটিং টাস্ক 1 এ আপনারা
ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ওভারভিউ এগুলো ফরম্যাটে ছবিটা দেখে যা যা আপনি অ্যানালাইজ করতে পারছেন ওগুলো যদি শব্দে ফরম্যাটে ফেলে লিখতে পারেন, দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু ফর রাইটিং টাস্ক 1। ঠিক আছে, এই আইডিয়াটা যে কোনো টাইপের রাইটিং টাস্ক 1 এর কোয়েশ্চেনে আপনি যদি অ্যাপ্লাই করেন তারপরে দেখবেন আপনি সেম কাজটাই করতে পারছেন। ঠিক আছে, আমরা কি শিখবো? আমরা শিখবো 150 ওয়ার্ডে স্ট্রাকচারে কিভাবে ফেলা যায়, ইন্ট্রোডাকশনে কি লিখতে হয়, ওভারভিউতে কি লিখতে হয়, তারপর বডিতে কি লিখতে হয়, এবং সামনে এই জিনিসগুলো যে আমরা লিখবো এগুলো লেখার সময় সবচেয়ে সুন্দর ভাষা কোনটা ইউজ করতে হয়, আমরা কি টাইপের ওয়ার্ডস ইউজ করব, কি টাইপের সিনোনিমস ইউজ করব, কোন জায়গায় আমরা ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করব, কোন জায়গায় আমরা সিম্পল ভাষায় লিখবো। ঠিক আছে, এটাই আমরা শিখবো। টাস্ক 2 তে আপনাকে একটা আর্গুমেন্টেটিভ কোয়েশ্চেন দেওয়া হবে, একটা সিচুয়েশন দেওয়া হবে, ওটাতে আপনি নিজের মাথা থেকে আমাদের যে ছোটবেলা থেকে শেখা এসে রাইটিং এর স্ট্রাকচার, যে ইন্ট্রোডাকশন, বডি এন্ড কনক্লুশন, ওইটাতে ফেলে গুছিয়ে আমরা একটা রেসপন্সিভ এসে লিখবো। ঠিক আছে, দ্যাটস অল দেয়ার ইজ। টাস্ক 2 তে আমরা কি শিখবো? টাস্ক 2 তে আমরা শিখবো যে কোয়েশ্চেনটা পাওয়ার পরে একটা টপিক নিয়ে আমরা কিভাবে আইডিয়া বের করতে পারি। ঠিক আছে, আইডিয়া গুলো কত সুন্দর করে আমরা গুছাতে পারি, কত সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, যাতে ওই আইডিয়া গুলো দেখে দেখে আমার লেখার সময় সবচেয়ে কম সময় লাগে এবং আমি সবচেয়ে সুন্দরভাবে স্ট্রাকচারে বসিয়ে গুছিয়ে লিখতে পারি। ঠিক আছে, সো দিজ আর দ্য থিংস দ্যাট উই আর গোইং টু লার্ন ইন রাইটিং। আমি এগুলো শিখাবো আপনাদেরকে, যে জিনিসগুলো আমার মনে হয়েছে, আমার বারবার মনে হয়েছে যে আমি যদি শিখে যেতাম তাহলে আমি রাইটিং এ অবশ্যই একটা হায়ার ব্যান্ড স্কোর পেতে পারতাম। ঠিক আছে, তো দিজ আর দ্য থিংস দ্যাট আই এম গোইং টু টিচ ইউ, যেগুলা যেই লেভেলে আপনি রাইটিং এর এখন থেকে থাকেন, আপনি শিখলে অবশ্যই হায়ার ব্যান্ড স্কোর লেভেলে আপনি যেতে পারবেন। ঠিক আছে, এবং রাইটিং এর ক্ষেত্রে মার্কিং ক্রাইটেরিয়া গুলো একটু ডিফারেন্ট, কারণ আমাদের এখানে হ্যাঁ না কোয়েশ্চেন, হ্যাঁ না কোনটা ঠিক কোনটা ভুল ওইরকম কোনো স্ট্রাকচার নেই রিডিং আর লিসেনিং এর জন্য। তো তারা আপনাদেরকে এই যে নিচে মার্কিং ক্রাইটেরিয়া লেখাচ্ছে, এই মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদেরকে মার্ক করা হয়। টাস্ক 1 এর জন্য সেটা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে হচ্ছে যে আপনি টপিকের সাথে কত অ্যাকুরেট ভাবে লিখেছেন। কোহিয়ারেন্স এন্ড কোহিশন মানে আপনার আইডিয়া গুলো কত রিলেভেন্ট এবং আইডিয়া গুলো আপনি কত গুছিয়ে লিখেছেন। লেক্সিক্যাল রিসোর্সেস মানে আপনার ভোকাবুলারি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি মানে আপনার গ্রামারটা কতটুকু সঠিক। এই 4টা ক্রাইটেরিয়ার জন্য আপনাকে 1 to 9 স্কোর দেওয়া হবে। টাস্ক অ্যাচিভমেন্টের জন্য 1 to 9, কোহিয়ারেন্সের জন্য 1 to 9, লেক্সিক্যাল রিসোর্সের জন্য 1 to 9, সো অন এন্ড সো ফোর্থ। তারপরে 4টা ব্যান্ড স্কোরকে এভারেজ করে টাস্ক 1 এর একটা ব্যান্ড স্কোর আসবে। ইন দ্য সেম ওয়ে টাস্ক 2 এরও তারা সেম কাজ করবে। তারপর দুটো ব্যান্ড স্কোরকে এভারেজ করে আপনার পুরো রাইটিং মডিউলের একটা ব্যান্ড স্কোর দেওয়া থাকবে আউট ফ্রম 1 to 9. So that's the introduction to the writing part. আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? যা যা পড়ছি আই হোপ আমরা এগুলো বুঝতে পারছি। ওকে, যদি না বুঝতে পারি অবশ্যই জিজ্ঞেস করবেন, কোয়েশ্চেন রেজ করবেন, আমরা আবার ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো। রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 এর মার্কিং ক্রাইটেরিয়ার যে মেইন ডিফারেন্সটা বা একটাই ডিফারেন্স হয়ে থাকে, ওটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়াটা টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক রেসপন্স। যেটা রাইটিং টাস্ক 1 এর জন্য টাস্ক অ্যাচিভমেন্ট, ওটা টাস্ক 2 এর জন্য হয়ে যায় টাস্ক রেসপন্স। কেন এমন হয়? এটা যদি আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারি তাহলে কিন্তু ইজিলি বোঝা যায়। টাস্ক 1 এ কিন্তু আমরা নিজেদের ওপিনিয়ন দিয়ে কিছু লিখতে পারছি না, রাইট? আমরা ফ্যাক্ট লিখছি, আমরা যা দেখছি শুধু ওইটুকুই লিখতে পারছি। সো আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে এটা হবে যে আমি এই ছবিটুকু দেখে কত ভালো করে কত ডিটেইলে এটাকে এক্সপ্লেন করতে পারি, কত ডিটেইলে এই টাস্কটাকে আমি অ্যাকুরেটলি এক্সপ্লেন করতে পারছি। ওই জিনিসটাই আমার রাইটিং টাস্ক 1 এর টাস্ক অ্যাচিভমেন্টের পার্ট। টাস্ক 2 এর জন্য যেটা হয়ে যায় টাস্ক রেসপন্স, কারণ আপনি যখন একটা টপিক পাচ্ছেন তখন ওই টপিকটাতে আপনার নিজের ওপিনিয়ন দ্বারা আপনি আর্গুমেন্ট প্রেজেন্ট করছেন, আপনি আইডিয়া দিচ্ছেন এবং ওই আইডিয়াগুলোকে আপনার নিজের রাইটিং এর দ্বারা আপনি জাস্টিফাই করছেন। সো এই রেসপন্সটা কতটা আপনার টপিকের সাথে রিলেভেন্ট, কতটা আপনার টপিককে জাস্টিফাই করছে, কতটা সুন্দর করে আপনি লিখতে পারছেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু টাস্ক রেসপন্সটা দেখা হয়। সো একটাতে দেখছে আপনার অ্যানালাইটিক্যাল এবিলিটি, একটাতে দেখছে আপনার রেসপন্সিভ এবিলিটি। এইভাবেই তারা আপনার রাইটিং এর পুরো ইয়েটাকে যাচাই করছে, পুরো এবিলিটিটাকে যাচাই করছে। ঠিক আছে, বাকি সব ক্রাইটেরিয়া গুলো সেম,
গ্রামার ঠিক থাকতেই হবে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেক্সিক্যাল রিসোর্স মানে ভোক্যাবুলারি ভালো ইউজ করতে হবে। এটা নিয়ে একটু কথা বলি। অনেকেই মনে করে থাকে আইএলটিএস এর যখন লেক্সিক্যাল রিসোর্স বা ভোক্যাবুলারি টপিকটা আসে তখন আমাদের খুব কমপ্লিকেটেড বা খুব আনকমন কিছু শব্দ ইউজ করতে হয়, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এমন কোনো কিছুই না। ব্যাপারটা এমন না যে আমার খুবই আনকমন বা খুবই কঠিন, খুবই আনইউজড একটা ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতে হবে লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক পাওয়ার জন্য, ঠিক আছে? লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্কটা আমরা কোথায় পাচ্ছি? ধরেন আমরা এই গ্রাফটাকে ডিসক্রাইব করছি, রাইট? এই গ্রাফটাতে যদি আমি বলতে চাই এই যে 8 AM থেকে 12 PM এ যে রেডিওর গ্রাফটা নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, মানে রেডিওটা ডিক্রিজ করছে, আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই, আমি একটা লাইনে যদি লিখি, we can see that the radio amount of radio usage amongst audiences falls from 8 AM, ঠিক আছে? তারপরের লাইনে যদি আমি বলি it falls from 8 AM to it falls from 30% in 8 AM to around 15% in 12 PM, ঠিক আছে? আমি বারবার ফলস না বলে আমি পরের বারে যদি বলি it decreases from around 25% in 8 AM to about 15% in 12 PM, ঠিক আছে? এই রেঞ্জটাই কিন্তু আমার লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক আমাকে বাড়িয়ে দিল, ঠিক আছে? লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক হচ্ছে আপনাকে এটার উপরে দিবে যে আপনি একটা ওয়ার্ডকে কত ভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন, আপনি সিনোনিমস ইউজ করতে পারছেন কিনা, এবং সিনোনিমস গুলো আপনি সঠিকভাবে বলতে পারছেন কিনা। আপনি যদি অনেক ডিফিকাল্ট একটা ওয়ার্ড বলেন যেটা আপনি সঠিক ব্যবহার করছেন না, আপনি সেন্টেন্সে ইনকারেক্টলি বসাচ্ছেন, তাহলে কিন্তু ওই একটা আনকমন ওয়ার্ডের জন্য আপনি লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক পাবেন না, ঠিক আছে? লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক আপনি পাবেন সিম্পল ওয়ার্ডে, সিম্পল ল্যাঙ্গুয়েজটাকে আপনি রিপিট না করে সুন্দরভাবে যদি অ্যাকিউরেট ভাবে ইউজ করতে পারেন, এটাই আপনার লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক, ঠিক আছে? আপনি ডিক্রিজের জায়গায় ডিক্রিজ, অন্য লাইনে ডিক্রিজের জায়গায় ফল, আপনি তারপরের লাইনে ডিক্লাইন লিখতে পারছেন কিনা, এটাই আপনার কিন্তু লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক। and these are things that we will learn. আমরা এরকম পুরো শব্দ শিখবো যে ডিক্রিজের জায়গায় আমি কখন ডিক্লাইন বলতে পারি, কখন ফলস বলতে পারি, কখন প্লামেট বলতে পারি, ঠিক আছে? বাড়ার জায়গায় কখন আমি স্কাই রকেট বলতে পারি, কখন সোর্স বলতে পারি, ঠিক আছে? সো এরকম 2-3টা ওয়ার্ড যেগুলো খুব একটা ডিফিকাল্ট একদমই না, আমরা প্রত্যেকদিনই দেখি, কোথাও না কোথাও পড়ি, কোথাও না কোথাও শুনি, কিন্তু আমাদের অ্যাপ্লাইটা করা হয় না। এই অ্যাপ্লিকেশন গুলোই যদি জানা থাকে তখনই কিন্তু আপনার ইজিলি লেক্সিক্যাল রিসোর্সের মার্ক চলে আসে, ঠিক আছে? So that's all for the writing part. Do you have any question about any of the marking criteria? If not, তাহলে আমরা একটু স্পিকিং নিয়ে কথা বলবো। ইয়েস ম্যাম। জি বলেন। না, কোনো প্রশ্ন নেই। Oh, okay. All right. That's great. আচ্ছা, তাহলে আমরা স্পিকিং এ চলে যাই। স্পিকিং এর টেস্টটা বাকিগুলোর চেয়ে একটু স্ট্রাকচারটা অবশ্যই ডিফারেন্ট। বাকি যে পরীক্ষাগুলো 1 আওয়ার করে হয়ে থাকে, স্পিকিংটা একটু শর্ট হয়ে থাকে, অবশ্যই শর্ট হয়ে থাকে, 15 থেকে 20 মিনিট টাইম লাগে, মাঝে মাঝে 10 মিনিটেও শেষ হয়ে যায়, ঠিক আছে? ডিপেন্ডস তার আপনার স্পিকিং অ্যাবিলিটিটা যাচাই করতে কত টাইম লাগছে। স্পিকিং পরীক্ষাটা মাঝে মাঝে বাকি 3টার সাথেও হয়ে থাকে, মাঝে মাঝে আলাদাও হয়ে থাকে। বাকি 3টা মডিউল কিন্তু 1 আওয়ার করে 3 আওয়ার্স আপনার একদিনেই নেওয়া হয়, ঠিক আছে? ফার্স্টে আপনি রিডিং এক্সামটা, লিসনিং এক্সামটা, রাইটিং এক্সামটা একদম পরপর দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু স্পিকিংটা এমনও হতে পারে যে সেম ডেতেই হয়, এমনও হতে পারে যে আলাদা হয়, সেটা আপনাকে তারা জানিয়ে দিবে, ঠিক আছে? ইমেইলের দ্বারা জানিয়ে দিবে বা যেভাবে হোক দে উইল লেট ইউ নো যে স্পিকিং এক্সামটা আপনার আগে দিতে হবে, পরে দিতে হবে, নাকি সেম ডেতেই হবে, যে ডেতে আপনার বাকি 3টা এক্সাম হবে, ঠিক আছে? ইন এনি কেস স্পিকিং এক্সামটা একটা 1-on-1 ইন্টারভিউ হয়। আপনি এক জায়গায় বসবেন, আপনার সামনে এক্সামিনার বসবে, তাকে সে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? স্পিকিংটাকে আমি বলি এভাবে ট্রিট করতে যে আপনি একজনের সাথে প্রথমবার দেখা করে তার সাথে কথা বলছেন, ঠিক আছে? তারা কিন্তু আসলে এটাই যাচাই করছে। মনে আছে আমরা বলেছিলাম যে আইএলটিএস পরীক্ষাটা এটা দেখতে চাই যে আপনি একজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারছেন কিনা বিদেশে গিয়ে, রাইট? সো স্পিকিংটাতে কিন্তু তারা এটাই দেখতে যাচ্ছে যে আপনি যখন পড়তে যাবেন, আপনি যখন চাকরি করতে যাবেন, তখন পাশের মানুষের যদি আপনার প্রথম দেখা হয় বা পাশের মানুষের সাথে আপনি যখন কথা বলতে পারছেন, তখন দেখা হলে তার সাথে আপনি কনভারসেশন করতে পারছেন কিনা, ঠিক আছে? সেটা বেসিক
আপনার আপনার ফ্যামিলি, আপনার পছন্দ, আপনার লাইকস ডিসলাইকস, ফেভারিট কালার, ফেভারিট মুভি, এগুলো থেকে শুরু করে আপনি একটু কমপ্লেক্স চিন্তা ভাবনা করা টপিক নিয়ে কথা বলতে পারছেন কিনা একটা কনভারসেশনে, এইটাই কিন্তু স্পিকিং টেস্টটা দেখবে এবং এভাবেই টেস্টটাকে ডিজাইন করা আছে। সো আপনি যখন ওয়ান অন ওয়ান একটা লোকের সাথে কথা বলবেন, মানুষের সাথে কথা বলবেন, তখন দেখবেন প্রথমে আপনাকে পরীক্ষাতে এগুলো জিজ্ঞেস করবে যেগুলো আপনি ধরেন একজনের সাথে প্রথম যখন দেখা হয় তখন যে জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি ওগুলো জিজ্ঞেস করবে। আপনাকে আপনার নাম জিজ্ঞেস করবে, তারপর আপনি কি পড়েন, আপনার কি পছন্দ, আপনার ফ্যামিলি, আপনার ফ্রেন্ডস, এইসব জিজ্ঞেস করবে। ঠিক আছে, দেখবেন দে লাস্ট ইয়ার অ্যাবাউট ইউর ফেভারিট মুভি, অ্যাবাউট ইউর ফেভারিট কালার, ঠিক আছে, আপনার হবি কি, আপনি কোথায় যেতে পছন্দ করেন, মানে খুবই রেগুলার এভরিডে কোয়েশ্চেন। তো এটাকে হচ্ছে বেসিক কোয়েশ্চেন পার্টটা বলা হয়। প্রথম পার্ট স্পিকিং এর কে বেসিক কোয়েশ্চেন পার্ট বলা হয়, যেখানে আপনাকে নিয়ে একদম বেসিক কিছু কোয়েশ্চেন তারা আপনাকে করবে। এটা সবচেয়ে শর্ট পার্ট হয় স্পিকিং টেস্টে, এবং এই পার্টটার জন্য আমরা ইউজুয়ালি শর্টার অ্যান্সার দিয়ে থাকি, যেমন ধরেন 2 থেকে 3 লাইন বা 3 থেকে 4 লাইন এরকম বলে থাকি। অবশ্যই অবশ্যই 1 লাইন কখনো বলবো না। ধরেন আপনি কার সাথে কথা বলছেন, আপনি জিজ্ঞেস করলেন আপনার নাম কি, আমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, আমি বললাম রাকসান্দা সামিন সুহা, দিয়ে চুপ করে বসে থাকলাম। ইজ দ্যাট আ কনভারসেশন? নো, রাইট? আমার তো কনভারসেশন হোল্ড করতে হবে। আমি বলবো মাই নেম ইজ রাকসান্দা সামিন সুহা, তারপর আমি একটু ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করবো। ঠিক আছে, my name is Rakshanda Samin Suha. I come from Bangladesh. I am taking this test because I want to go abroad for my higher studies. ঠিক আছে, একদম একটা বেস লেভেল ইন্ট্রোডাকশন দিয়ে ফেললাম। ঠিক আছে, 3 লাইন কথা বললাম, তাতে এক্সামিনার কি বুঝছে, আচ্ছা সে কথা বলতে পারছে। প্রথমে একবারই কারোর সাথে প্রথম কথা বলা শুরু, যে আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন, তো তার রেসপেক্টেড ফিল হচ্ছে, রাইট? তার অনার্ড ফিল হচ্ছে, সে বুঝতে পারছে আপনার অ্যাটেনশন তার কাছে দেওয়া, আপনার অ্যাটেনশনটা তার অ্যাটেনশনটা আপনার আছে, রাইট? সো এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখাচ্ছি। তারপরে বেসিক কোয়েশ্চেনটা এটাও হেল্প করে, আপনাকে একটু ইজি হওয়ার জন্য হেল্প করে, এটা একটা ওয়ার্ম আপের মতো হয়। ঠিক আছে, যেহেতু এগুলো নিয়ে জিজ্ঞেস করছে যেগুলো আপনার জানা আছে, আপনার ফ্যামিলি কে, আপনার ফ্রেন্ড কে, তারপর আপনার কি পছন্দ কি অপছন্দ, এগুলো তো আমাদের সবার জানাই থাকে, রাইট? সো ফার্স্ট পার্টে যখন এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয় তখন দেখা যায় এইসবই প্রশ্ন করছি যেগুলোর উত্তর আমরা জানি। সো আমাদের একটু ইজি লাগে, একটু রিল্যাক্স লাগে, একটু ওয়ার্ম লাগে। ঠিক আছে, তারপরে তারা অন্যান্য পার্টে যেতে থাকে। আফটার দ্য বেসিক কোয়েশ্চেন এন্ডস, আমরা যে পার্টটাতে যাই ওটা হচ্ছে কিউ কার্ডটা থাকে। কিউ কার্ডে আপনাকে একটা টপিক একটা কাগজে দিয়ে দিবে। ঠিক আছে, একটা কাগজে একটা টপিক লেখা থাকবে, যেমন ধরেন টক অ্যাবাউট ইউর ফেভারিট প্লেস টু ট্রাভেল। ঠিক আছে, খুবই সিম্পল একটা টপিক থাকবে, দিয়ে কাগজটা আপনার কাছে দিয়ে দিবে। টপিকটার নিচে কিছু প্রশ্ন থাকবে, আপনাকে 1 মিনিট টাইম দেওয়া থাকবে। উনি দেখবেন এক্সামিনার স্টপ ওয়াচ স্টার্ট করবে। ঠিক আছে, দিয়ে ইউ উইল হ্যাভ 1 মিনিট টাইম। এই 1 মিনিট আপনার কাজ হচ্ছে যে টপিকটা পেয়েছেন ওটা নিয়ে একটা স্পিচ আপনি রেডি করবেন। কতক্ষণ আপনি কথা বলবেন? আপনি 3 থেকে 4 মিনিট কথা বলবেন। ঠিক আছে, এটা কোনো এক্সাক্ট টাইম নাই, এক্সামিনার আপনাকে থামানো পর্যন্ত আপনি কথা বলবেন। ঠিক আছে, এমন যাতে না হয়, আমরা প্রিভেন্ট করবো যে এমন যাতে না হয় যে এক্সামিনার তাকিয়ে আছে আপনার দিকে এবং আপনি কথা বলছেন না। ঠিক আছে, দিস ইজ সামথিং দ্যাট উইল মেক ইউ লুজ মার্কস ফর স্পিকিং। আপনি যদি বেশি কথা বলেন আপনার কিন্তু মার্কস যাবে না, আপনার মার্কস যাবে চুপচাপ বসে থাকার জন্য, ফর নট স্পিকিং এনাফ, নট ফর স্পিকিং টু মাচ। ঠিক আছে, সো কিউ কার্ডে আপনি 1 মিনিট যে প্রিপারেশন টাইমটা পাবেন, ওই প্রিপারেশন টাইমে আপনি এমন করে অ্যান্সার গুলো প্রিপেয়ার করবেন, বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে অ্যান্সার গুলো প্রিপেয়ার করবেন, যেটা দেখে দেখে আপনি অ্যাটলিস্ট 4 মিনিট কথা বলতে পারবেন। ঠিক আছে, তারপরে যখন সে স্টপ করবে, সে বলবে যে ইটস ইউর টার্ন টু স্পিক, তখন আপনি ওটা নিয়ে একটা স্পিচ দিতে থাকবেন। সে যখন আপনাকে থামিয়ে দিবে আপনি থেমে যাবেন। তো এটা কাইন্ড অফ একটা খুবই শর্ট একটা স্পোকেন এসের মতো। ঠিক আছে, এসের মতো একটা টপিক দিবে, টপিকটা খুবই খুবই সিম্পল থাকবে, আপনার ফেভারিট টিচার, আপনার ফেভারিট জিনিস, শপিং মল, যাওয়ার ঘোরার জায়গা, হবি, এই টাইপের কিছু একটা নিয়ে থাকবে। ঠিক আছে, ওটা নিয়ে জাস্ট আপনার কাজ হচ্ছে সুন্দর একটা গুছিয়ে অ্যান্সার বলা। ঠিক আছে, 3 থেকে 4 মিনিট যখন আপনি কথা বলবেন, আপনি একটা অর্গানাইজড অ্যান্সার বলবেন, যেটা আপনি 4 মিনিট একটানা একজনের সাথে কথা বলছেন, কিন্তু ওই যে একটানা কথা বলছেন ওই কথাটা যেন শুনতে গুছানো লাগে, একজনের কাছে শুনতে যেন হজবরলা না লাগে। ঠিক আছে, যেন শুনে মনে হয় যে আচ্ছা সে সুন্দর করে কথা বলতে পারে, সে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। এইভাবেই আমরা বলবো। উই আর গোয়িং টু লার্ন এই ক্ষুদ্র মানে খুব কম 1 মিনিট টাইমের মধ্যে আমি কিভাবে বেস্ট এই কিউ কার্ডের জন্য প্রিপেয়ার করতে পারি, আমি কিভাবে স্পিকিং টেমপ্লেটে, যেটা আমরা শিখবো স্পিকিং টেমপ্লেটে ফেলে ফরম্যাটের অনুযায়ী কিভাবে আমরা কথা বলতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা এভাবে প্রিপেয়ার করতে পারি যাতে আমার একদম একবার চোখটা লেগে যেন আমি যদি কিছু ভুলে যাই বলতে, তখন আমার ওটা মুখে আরো চলে আসে।
ঠিক আছে, these are the things that we are going to practice. কিউ কার্ডের পরে যে লাস্ট স্পিকিং এর পার্টটা থাকে ওটা হচ্ছে ফলো আপ কোয়েশ্চেন। ফলো আপ কোয়েশ্চেনটা স্পিকিং এর সবচেয়ে লেন্দি পার্ট থাকে। এটাতে যেটা হয়, এটাতে একটু চিন্তা করে অ্যান্সার্স দিতে হয়, মানে একদমই আপনার ঠোঁটের আগায় অ্যান্সার্স হয়তো থাকবে না। যেমন ধরেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে যাই জিজ্ঞেস করা হয়, ওটা তো আমাদের একদম ঠোঁটের আগায় থাকে, কিন্তু এটার ক্ষেত্রে আপনি একটু চিন্তা করতে হবে। এই পার্টটা জেনারেলি কিউ কার্ডের সাথে রিলেটেড হয়। যেমন ধরেন কিউ কার্ডে ফেভারিট টিচার দেখবেন এডুকেশন সেক্টর করছেন কি ক্রাইটেরিয়াটা করা হয় কোহিয়ারেন্স এন্ড ফ্লুয়েন্সির উপর। প্রথমত কোহিয়ারেন্স মানে হচ্ছে আপনি বুঝিয়ে অ্যান্সার বলছেন কিনা, এবং ফ্লুয়েন্সি নেটওয়ার্ক ইস্যুর কারণে মেবি কথাগুলো কিছু মিস হয়েছে, আপনি একটু কাইন্ডলি আরেকটু কোন পার্ট মিসিং হয়ে যাচ্ছে? ম্যাম এই যে এটা স্পিকিং এর এই যে পরের পার্টটা বলতে শুরু করলেন সেখান থেকে একটু আরেকবার রিপিট করতে হবে, মানে ফলো আপ। জি জি জি। আচ্ছা আচ্ছা, সো আবার একটু বলে দিই, বেসিক কোয়েশ্চেন অ্যান্সার্স করা হবে, কিউ কার্ডে একটা স্পোকেন এসে করা হবে। ফলো আপ কোয়েশ্চেনে আমরা কিউ কার্ডের সাথে রিলেটেড কোন একটা টপিকে একটু থট বেসড অ্যান্সার্স দিব। ঠিক আছে, একটু লেন্দি হবে, একটু থট বেসড অ্যান্সার্স দিব। এখানে আমরা একটু ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করবো, একটু রেঞ্জ দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া গুলো খুব মোটামুটি রাইটিং এর মতোই, সেমই। লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ দেখবে। এখানে যে জিনিসগুলো আলাদা হয়ে থাকে ওটা হচ্ছে তারা ফ্লুয়েন্সি দেখে, যে আপনি কত স্পষ্ট ভাবে এবং কত ইজিলি আপনি ইংলিশে কথা বলতে পারছেন, এবং তারা আপনার প্রোনাউন্সিয়েশন এন্ড প্রেজেন্টেশন দেখে। প্রোনাউন্সিয়েশন এন্ড প্রেজেন্টেশন বলতে কি? প্রেজেন্টেশন মানেই হচ্ছে ওই যে আমরা ফার্স্টে কথা বললাম না, যে আমি কি ফর্মাল না ইনফর্মাল, আমি কি ফ্রেন্ডলি না আমি রুড, আমি কি স্টিফ নাকি আমি পোলাইট, এগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। আপনি পরীক্ষাটা মানে কথাগুলো বলার সময় এক্সামিনারের সাথে তাকিয়ে, চোখে চোখে তাকিয়ে কথা বলছেন কিনা, আই কন্ট্যাক্ট রেখে কথা বলছেন কিনা, কনফিডেন্ট ভাবে কথা বলছেন কিনা, পোলাইট ভাবে হেসে হেসে কনভারসেশনালি কথা বলছেন কিনা, রিল্যাক্সড হয়ে আছেন কিনা, এগুলোই হচ্ছে আপনার প্রেজেন্টেশনের মার্কস। এবং আই ক্যান স্ট্রেস এনাফ যে স্পিকিং এক্সামের জন্য এটা কত বেশি ইম্পর্টেন্ট। অলরাইট, আর লেক্সিক্যাল রিসোর্সেস মানে আমাদের ভোকাবুলারি পার্ট রাইটিং এর মতোই সেম। আমার খুব আনকমন কোনো শব্দ ইউজ করার কোনোই দরকার নেই। আমি এখানে একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। আপনাকে যদি ধরেন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, আপনি প্রথম অ্যান্সারটা পড়ে দেখেন, মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, I love watching football matches very much. My favorite player is Messi and I love watching him play. একটা সেন্টেন্সে আমি একবারে দেখতে পাচ্ছি যে লাভ ওয়ার্ডটা দুইবার ইউজ হয়েছে, ফেভারিট ওয়ার্ডটা দুইবার ইউজ হয়েছে। ঠিক আছে, আমি এভাবে না বলে যদি সেকেন্ড অ্যান্সারটা দেখেন, এটা বলি, my favorite sport would be football. I love watching the matches a lot. The player I enjoy the most is Messi because watching him play is fascinating to me. So এখানে আমি একবার লাভের জায়গায় এনজয় ইউজ করলাম, আরেকবার লাভের জায়গায় ফ্যাসিনেটিং ইউজ করলাম। ঠিক আছে, ফেভারিটের জায়গায় এনজয় দ্য মোস্ট ইউজ করলাম। ঠিক আছে, সো তাতে কি হলো, একই ওয়ার্ড গুলো রিপিট না করে আমি এক্সামিনারকে দেখালাম এভরিডে সিম্পল শব্দই আমি কতভাবে বলতে পারি। এবং এমন কিন্তু না যে ফ্যাসিনেটিং, এনজয় এগুলো খুব আনকমন ওয়ার্ড, রাইট? এগুলো কিন্তু খুবই সিম্পল ওয়ার্ড, প্রত্যেকদিনই আমরা এগুলো ইউজ করে থাকি, কিন্তু আমি দেখাচ্ছি আমি এগুলো আমার ডিকশনারিতে, আমার ভোকাবুলারিতে এগুলো আছে, এবং আমার যখন ইচ্ছা আমি এগুলো অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, দিস ইজ ইউর লেক্সিক্যাল রিসোর্সেস এর মার্ক। ওকে, আপনি সেম জিনিসটা রিপিট না করে আপনি সঠিকভাবে সিম্পল ল্যাঙ্গুয়েজটাই কতভাবে অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, সো দিস ইজ ইউর আইডিয়া অফ দি আইএলস এক্সাম। as far as introduction goes, আমরা মডিউল গুলো নিয়ে কথা বলেছি, কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা বলেছি, মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে কথা বলেছি, কিছু কমন কোয়েশ্চেন নিয়ে কথা বলেছি। আমরা সময়ের শেষের দিকে চলে এসেছি অলরেডি। সো অবশ্যই ডিসকাশন যদি আমরা ক্লাসে করি তাহলে আরো অনেক ইনডেপথ ডিসকাশন হতে পারে, আরো অনেক কথা হতে পারে, আরো অনেক কোয়েশ্চেন অ্যান্সার হতে পারে, প্র্যাকটিস হবে। তো তাছাড়াও আপনাদের যদি আপাতত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্লিজ আস্ক মি before we end the class. Okay, তো কোথাও কি যা পড়েছি
কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন আছে? No questions? নো ম্যাম। Are we all, if we are all clear, তাহলে তো আমার মনে হচ্ছে যে আপনারা আমি যা বলছি তা সব বুঝতে পারছেন, তাহলে হোপফুলি আপনাদের সবার সাথে দেখা হবে আমার কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ, রাইট? ইন এনি কেস তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলি। আই ওয়াজ হোপিং যে আমাদের টাইমটা থাকবে এটা নিয়ে কথা বলার। স্পিকিং এ যখন আমাদের টপিক থাকে তখন দেখা যায় কিছু স্পেসিফিক টপিক নিয়ে কোয়েশ্চেন গুলো আসতে থাকে, যেমন ধরেন এন্টারটেইনমেন্ট, ট্যুরিজম, ঠিক আছে, এডুকেশন, এরকম কিছু টপিক থাকে। একটা ইজি ওয়ে প্রিপেয়ার করার জন্য স্পিকিং এর জন্য হচ্ছে যদি আমরা এই টপিক রিলেটেড কিছু শব্দ আমরা জেনে যাই, বা মানে শিখে মুখস্থ করব না, স্পিকিং এ উই উইল নেভার মেমোরাইজ, হ্যাঁ আমরা জাস্ট জেনে যাব, প্রত্যেকদিন যখন প্র্যাকটিস করব এই শব্দগুলো ইউজ করার চেষ্টা করব। এরকম কিছু শব্দ নিয়ে আমরা তখন ডিসকাস করতে পারি, যে আই ক্যান গিভ ইউ লিস্ট অফ সিনোনিমস, মানে একটা লিস্ট অফ ওয়ার্ড যে টপিক রিলেটেড কি কি শব্দ আপনি বারবার ইউজ করতে পারবেন, যেমন ফিল্ম, সিনেমা, মুভিজ, শোজ, এগুলো সব এন্টারটেইনমেন্টের সাথে রিলেটেড। তারপর আমরা প্রোনাউন্সিয়েশন শিখবো, যেমন আমি রেড দিয়ে যে ওয়ার্ডটা লিখেছি জনরা, হ্যাঁ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ জনরা, ঠিক আছে? আপনি যদি কোনো জনরা নিয়ে কথা বলতে চান বা তার যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি ইজিলি ধরতে পারবেন যে এই ওয়ার্ডটার কথা বলছে, তারপর আপনি কারেক্ট প্রোনাউন্সিয়েশন বলতে পারবেন, বিকজ রিমেম্বার অ্যাকসেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর এই ওয়ার্ড গুলো আমরা শুধু জানবো না, আমরা এগুলো নিয়ে সেন্টেন্সে বসানোর জন্য প্র্যাকটিস করব। যেমন আমি সিম্পল যদি এই ওয়ার্ড গুলো আমার একটু হলেও জানা থাকে তখন আমি কয়েকটা নিয়ে একটা সেন্টেন্সে বসাতে পারি বলার সময়, যেমন আমি নিচে দিয়েছি, ঠিক আছে? সো এইগুলাই দিজ আর দ্য থিংস দ্যাট উই আর গোইং টু লার্ন। যেগুলো একদম উপর উপর দিয়ে কথা বলেছি ওগুলাই আমরা ইন ডেপথ শিখবো, ঠিক আছে? সো দিস ইজ হাউ আই উইল লাইক টু হেল্প ইউ গাইস। কোর্সের জন্য আপনাদেরকে অলরেডি লিংক দিয়ে দেওয়া হয়েছে চ্যাট বক্সে। সো ইফ ইউ লাইক যেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করেছি তাহলে ইউ ক্যান ডেফিনেটলি এনরোল ফর দ্য কোর্স, এন্ড ইফ ইউ লাইক আমরা আওয়ার ডিসকাশন টুডে, দেন ইনশাআল্লাহ আই উইল সি ইউ ইন দ্য ফিউচার। আর তার আগে অবশ্যই ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেনস আই এম স্টিল ওপেন টু টেকিং দেম, ওকে? If not, then I hope you guys enjoyed this session and I hope we will meet again in the future. So that is all. Take care and Happy New Year, everyone. Okay, many thanks to Shuhapi for gifting us such a beautiful class. And many thanks to everyone for staying with us for so long. And I hope you have enjoyed today's class and have had a good learning experience about our master class. We are finishing today's class here. Take care, stay tuned and stay safe. Hope this year will bring all the happiness and prosperity in your life. Thanks for staying with us with Interactive Peers. Good night, everyone.